के लिए जगे जगे स्वयं सजे वसुंधरा सवार दे, स्वयं सजे वसुंधरा सवार दे। हम उठे उठे गजब हमारे संग साथियों, हम बढ़े तो सब बढ़ेंगे अपने आप साथियों। जमीन पे आसमान को उतार दे, जमीन पे आसमान को उतार दे, स्वयं सजे वसुंधरा सवार दे, स्वयं सजे वसुंधरा सवार दे। সম্বর্ধনা করব। তার আগে আমি প্রত্যেককেই আবার একবার ওয়েলকাম জানাচ্ছি। এখনো যারা আসেনি বা একটু জায়গা নিয়ে নিতে অনুরোধ করছি। আজকে এই আমি শ্রীরামপুর কলেজের তরফ থেকে এবং আইপিএসসি কোঅর্ডিনেটর শ্রীরামপুর কলেজ এর তরফ থেকেও উপস্থিত সবাইকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ দিনে আমাদের এই সেমিনারে উপস্থিত থাকার জন্য। আজকে বিশ্ব মানবাধিকার দিবস, সেই উপলক্ষে শ্রীরামপুর কলেজ আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। শ্রীরামপুর কলেজ বললেও ঠিক হলো না, ব্যাপারটা হচ্ছে শ্রীরামপুর কলেজের এনএসএস ইউনিট তারা বিশেষভাবে উদ্যোগী হয়ে এবং লিগ্যাল অ্যাওয়ারনেস ক্লাব তারাও যৌথভাবে আইপিএসের সঙ্গে একসঙ্গে আজকের এই সেমিনার আয়োজন করেছে। মানবাধিকারী হিসেবে বলতে গেলে প্রথমে সঞ্জয় স্যার এখানে বলছিলেন, আমি অত কিছু বলবো না, আমি শুধু এইটুকু বলি যে মানুষের অধিকার, আমাদের বেঁচে থাকার অধিকার, কিন্তু শুধু মানুষের কেন, বেঁচে থাকার অধিকার সবার আছে। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমার অধিকার রাখতে গিয়ে আমি যেন কারো অসুবিধা সৃষ্টি না করি, অধিকারের মধ্যে কিন্তু এইটাও পড়ে। অর্থাৎ আমি যেমন আমার নিজের অধিকারটাকে দেখে নেব, বুঝে নেব, ঠিক সেরকম আমার চারপাশে আর যারা রয়েছে তারাও একইভাবে একই বক্তব্যই পেশ করতে পারে। সুতরাং আমারটা পেতে গিয়ে আমি যেন কারোর অসুবিধার সৃষ্টি না করি বা কারোর অসুবিধার যেন সৃষ্টি না হয়, এটা মাথায় রাখতে হবে। আর একটু অন্য কথা বলতে গেলে বলতে হয় যে বেঁচে থাকার অধিকার তো সবার আছে, আমাদের তো রয়েছে। আমাদের অধিকারের মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো তো স্বাভাবিক আছেই। এই সঙ্গে আমাদের খাদ্যের লড়াই, আমাদের শিক্ষার অধিকার, অনেক কিছুই আছে। সব মিলিয়ে মিশে বেঁচে থাকার অধিকার আমরা বলতে পারছি বলে আমাদের অধিকারটা আমরা জাহির করতে পারছি, কিন্তু যারা বলতে পারে না, অবলাজি, তাদেরও কিন্তু একই ধরনের বেঁচে থাকার অধিকার আছে। সুতরাং আমার মনে হয় মানবাধিকার আমরা নিজেদেরটুকু বুঝে নেব, সঙ্গে সঙ্গে চারপাশে আর যারা বলতে পারছে না, সে মানুষ হোক বা মানুষের দরদ যারা রয়েছে, তাদের সবারটার ক্ষেত্রেই আমরা একইভাবে সচেতন থাকবো, সচেতন হব, সচেতন করব। এই সামান্য কিছু কথা বলে আমাদের এখানে সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। নমস্কার। উপস্থিত আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর বিপুল ব্যানার্জি, উপস্থিত আজকে সম্মানীয় অতিথি আইনের রক্ষক শ্রী নারায়ণ চন্দ্র চক্রবর্তী মহাশয়, উপস্থিত সমস্ত
যোগদানন্দ সৎসঙ্গ গ্রুপের যে সমস্ত মেম্বাররা এসেছেন তাদেরকে এবং সঞ্জয় দা, অনাদি, প্রদীপ্ত এসে পৌঁছয়নি, পৌঁছেছে প্রদীপ্ত, যারা সবসময় এই কলেজে বিভিন্ন রকম কাজে যুক্ত থাকে, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আমি আমার তরফ থেকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি আজকের একটা সুন্দর দিনে এইখানে উপস্থিত হওয়ার জন্য। আজকে হচ্ছে হিউম্যান রাইটস ডে, অর্থাৎ মানবাধিকার দিবস। 1948 সালে সঞ্জয় বলে গেল 1948 সালে এই মানবাধিকার দিবসটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়, হয়তো তাই, তারও আগে ছিল, কিন্তু আমি বলি তারপরে ভাইস প্রিন্সিপাল স্যার বললেন শুধু মানুষের কথা ভাবলে হবে না, সবার কথা, সবার অধিকার, সবারই বেঁচে থাকার অধিকার আছে। সত্যি কথা, প্রাণ যখন এসেছে পৃথিবীতে, প্রত্যেকটা প্রাণেরই কিন্তু বেঁচে থাকার অধিকার আছে। আমি অ্যাজ এ বায়োলজি স্টুডেন্ট হিসেবে বলি, সেই বহুকাল আগে ডারউইন বলে গেছিলেন যোগ্যতমের উৎপত্তন, অর্থাৎ যে যোগ্য সে বেঁচে থাকবে, কিন্তু সেটা তখন বলেছিলেন তখনকার দিনের পরিপ্রেক্ষিতে। কিন্তু এখন কিন্তু তা না, এখন যোগ্য অযোগ্য বা যোগ্যতমের উৎপত্তন বললে হবে না, সবাইকেই উৎপত্তিত হতে হবে, সবাইকেই থাকতে হবে। এবং সেই জন্য আমাদের সবাইকে অন্যকে বেঁচে থাকার জন্য, অন্যের যোগ্যতার প্রকাশ পাওয়ার জন্য, অন্যকে শিক্ষা ইত্যাদি পাওয়ার জন্য আমাদের সবাইকে সাহায্য করতে হবে। শুধু আমি বেঁচে থাকবো, আমি খাবো, আমি পড়াশোনা করব, আমি বড় হবো, এটা ভাবলে চলবে না। আমার পাশে যে আছে বা আমার পিছনের সারিতে যারা আছে, তারা সবাই যাতে বেঁচে থাকে, সবাই যাতে যোগ্য হয়ে উঠতে পারে, সবাই যাতে তাদের মানবাধিকার প্রকাশ করতে পারে, সেটা ভাবতে হবে। আজকে তোমরা ছাত্রছাত্রীরা, আমরা আজকে অনেক দিন পেরিয়ে এসেছি, আর বেশি দেরি নেই আমাদের এই পৃথিবী ছেড়ে যেতে। কিছুদিন বাদে হয়তো এক এক করে চলে যাবো, কিন্তু যারা রয়েছো, যারা এখন সবাই কচি এসে এখানে উপস্থিত হয়েছো, তাদের জীবন পড়ে আছে, তাদেরকে এগিয়ে যেতে হবে। একথা তোমরা সবাই মনে রাখবে যে এগিয়ে যাওয়ার সময় আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেবো না, তাকেও এগিয়ে যেতে সাহায্য করব। তবেই একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। মানুষ তখনই হব যখন অন্য মানুষকে আমরা দেখতে পাবো, অন্য মানুষকে সে দুঃখ কষ্ট সবকিছু বুঝতে পারবো। হ্যাঁ, নিশ্চয়ই এখনই বলতে পারবে যে ম্যাডাম চাকরির ক্ষেত্রে তো আমাদের এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই চাকরি, পরীক্ষা, রেজাল্ট সবকিছু আছে, কিন্তু এভাবে নয়, চারিদিকে ঠকিয়ে দিয়ে নয়, যে যার নিজের যোগ্যতা নিয়ে ঠিক এগিয়ে যাবে। সেই জন্য মানুষ হিসেবে সবাইকে প্রতিষ্ঠিত হতে হবে। সেই সঙ্গে ভাইস প্রিন্সিপাল স্যার আরেকটা কথা বলেন, খুব ভালো কথা, যে শুধু আমরা বেঁচে থাকবো, আমরা চলবো, আমরা খাবো, আমরা থাকবো, তা নয়। আমার আশেপাশে ছোট একটা অবলা প্রাণী ঘুরে বেড়াচ্ছে, তাও হয়তো সেও হয়তো কোনো সময় কোনো কষ্ট পাচ্ছে, তাকেও বাঁচিয়ে তোলার দায়িত্ব আমাদের। তাকে মেরে তাড়িয়ে দেবো না, সে তো মুখে বলতে পারছে না, তাকে মেরে তাড়িয়ে দিলাম না, তাকে একটু খেতে দিলাম না, সেটা করবো না। সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। মানবাধিকার একটা বৃহৎ অর্থে করতে হবে। মানবাধিকার বলতে শুধু মানুষের সমস্ত জাতি, ধর্ম, লিঙ্গ সবকিছু নির্বিশেষে বেঁচে থাকার অধিকার নয়, মানুষের সাথে যারা রয়েছে, মানুষ যাদেরকে নিয়ে বেঁচে আছে, তাদের সবার অধিকারটা রাখতে হবে। আর বেশি কথা বলবো না, আজকের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হোক। হয়তো বেশিক্ষণ থাকতেও পারবো না, কাজ আছে অনেক, তবে সবাই এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হোক। এবং আজকে আমাদের এই আইনের রক্ষক যিনি একজন এসেছেন, মাননীয় বিচারপতি মহাশয়, তার কাছ থেকে তোমরা অনেক কিছু জানো, জেনে তোমরা তোমাদের কাজে লাগাও, এইটুকু আশা করে আজকে বক্তব্য শেষ করলাম। আমি প্রথমেই উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানিয়ে চলে যাচ্ছি 1893 সাল 11ই সেপ্টেম্বর। স্বামী বিবেকানন্দ তার বক্তৃতায় বলেছিলেন যে আমি যেমন কোনো বৌদ্ধ বা খ্রিস্টানকে হিন্দু হতে বলবো না, তেমন একজন হিন্দুও কিন্তু নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়ে বৌদ্ধ বা খ্রিস্টান হওয়ার প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা ধর্মের মানুষের নিজের ধর্মীয় স্বাধীনতা ভোগ করার অধিকার রয়েছে। এই কথাটা 1893 সালে বলার পর তার 55 বছর পরে 1948 সালে জাতিসংঘ
যে মানবাধিকার সংক্রান্ত ইউডিএইচআর প্রকাশ করে সেখানে স্থান পেয়েছিল। কিন্তু তার অবশেষ ফলাফল শুধুমাত্র তো ওই ইউডিএইচআর যে স্থান রয়েছে তাই নয়, বিভিন্ন দেশের ক্ষেত্রে এটাকে অ্যাপ্লিকেবল করার জন্য বা বাস্তবায়িত করার জন্য এগুলোকে ভারতীয় সংবিধানের স্থান দেওয়া হয়। আমাদের ভারতীয় সংবিধানের ধারা নম্বর 18 থেকে 30, 32 এবং 226-এ বিভিন্ন ভাবে আমাদের মৌলিক অধিকার আর মানবাধিকারগুলোর কথা বিভিন্ন ভাবে বলা হয়েছে, যেমন সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এই সমস্ত কিছু বলা হয়েছে। এবং শেষে এটা বলা হয়েছে যে কেউ যদি মনে করেন যে তার মানবাধিকার পেতে বা মানবাধিকার সংক্রান্ত কোনো বিষয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে, তাহলে তারা সরাসরি সরকারকে অ্যাড্রেস করতে পারে বা বিভিন্ন রিট বা লেখা জারি করতে পারে, তার মধ্যে ইত্যাদি বিবিধ উল্লেখযোগ্য। কিন্তু 2017 সালের 11 মার্চের ঘটনা একটি নির্মীয়মান বহুতল আবাসনের ছাদ থেকে 13 বছরের একটি শিশু শ্রমিক পড়ে মারা যায়। অথচ আমাদের ভারতীয় সংবিধানে কিন্তু লেখা রয়েছে যে 14 বছরের কম বয়স্ক কাউকে কোনো রকম বিপজ্জনক কাজ, ক্ষতির কাজ এগুলোতে লাগানো যাবে না। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে সেই শিশুটি একজন প্রবীণ রাজমিস্ত্রির অধীনে কাজ করছিল, অর্থাৎ মানবাধিকারের প্রতি উদাসীন। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গায়, যেমন এই বিবেকানন্দের কথা প্রসঙ্গেই বলি, 1893-তে বলে যাওয়ার পরে 1948-এ সম্মিলিত জাতিপুঞ্জ স্বীকৃতি দেওয়ার পরে তার 50 বছর পর 1998-তে DHDR অর্থাৎ ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ এর ব্যাপারে যে খসড়া প্রকাশিত হয়েছিল বা বিশেষ ঘোষণা প্রকাশিত হয়েছিল, সেটা হওয়ার পরেও আমরা 2020 সালে উত্তর দিল্লিতে রায়েট দেখেছি, হিন্দু মুসলমান সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকম বিভেদের বাতাবরণ দেখেছি। অর্থাৎ শেষ করা যায় একটাই জায়গাতে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর নর্টন গ্রেগরি ম্যাথিউ বলেছিলেন, people are likely to make good decisions only if they understand that are available to them. অর্থাৎ তারা যদি নিজেদের কাছে পাওয়া অপরচুনিটিস গুলোকে বা সুযোগগুলোকে সঠিকভাবে বুঝতে পারে এবং তার বাস্তবায়ন ঘটাতে পারে, তবেই কিন্তু এই মানবাধিকার, সংবিধান এবং বিভিন্ন রকমের যে দায়িত্ব, কর্তব্য, এই সমস্ত কিছুর বাস্তবতা। তাই সবার মূলে মূল্যবোধ, শিক্ষা, বিবেক এগুলো জাগ্রত হওয়ার পরেই কিন্তু মানবাধিকারের বাস্তব মেটেরিয়ালাইজেশন আমরা দেখতে পাবো। অর্থাৎ সবার আগে শিক্ষা, তারপরে কিন্তু মানবাধিকারের বিভিন্ন মেটেরিয়ালাইজেশন বা বাস্তবায়ন ঘটানো সম্ভব করা হবে। সুতরাং যদি দেশে বিভিন্ন প্রান্তে আমরা শিক্ষা বিস্তার করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন জায়গায়, যেমন অধিকারের সংজ্ঞাটা, অধিকার বলতে একটা সমাজের একেবারে প্রান্তিক স্তরের একটা মানুষ রাতে মুক্ত অবস্থায় ফিরে নিজের স্ত্রীকে পেটানোকেও বোঝে, আবার একদম সমাজের উচ্চ স্তরের একটা মানুষ মধ্য অবস্থায় স্ত্রীকে নিয়ে রাত্রে পার্টি করাকেও বোঝে। সুতরাং অধিকারের সংজ্ঞাটা কোথাও যেন একটু ওই ইকুয়ালিটি আর ইকুইটি ডিফারেন্সের মতো। যেমন ইকুইটি কোনো সংজ্ঞা হয় না, তেমনি এই অধিকার বিষয়টাকে বোঝার জন্য কোনো সংজ্ঞা নয়, মূল্যবোধ, বিবেক এবং আন্তরিক জাগরণ আবশ্যক। নমস্কার, ধন্যবাদ। A very good afternoon to everyone present here. This is Reyoshi Kumar from Communicative English Department, and today I will be speaking on the duties and responsibilities of human rights. So what are human rights? Human rights are standards that recognize the dignity of all human beings. We also govern how an individual human being lives in a society and with each other, and also the responsibilities that the state has towards them. A person's ability to enjoy their human rights depends massively on how the other person respects them. For example, when a person exercises their right to freedom of speech, it is their responsibility to consider that they do not interfere into the right to privacy of the other person. The government has a particular responsibility to carry out to ensure that people enjoy their rights fruitfully. Therefore, they are required to create certain laws and services so that people enjoy their rights. Now let us have a small peek into the history of human rights. People originally did not have any rights
except being a member of the family. But in 539 BC, Cyrus the Great, after conquering the city of Babylon, did a very unexpected thing. He freed all the slaves and asked them to go back to their home, and also said that all the people had the right to select their own religion. These statements made by Cyrus are contained in the Cyrus Cylinder, and this was considered as the first declaration of human rights in the history of the world. Later, this rapturous idea of human rights rapidly spread all around India, Greece, and Europe. Now, on 10th December 1948, the Universal Declaration of Human Rights was adopted by the newly established United Nations in response to the barbarous acts that were performed in the Second World War. This was considered as the foundation of freedom, justice, and peace. Even later, on 12th October 1993, India established the National Human Rights Commission with the main aim of protecting and promoting human rights. A person's human rights cannot be taken away, but this doesn't mean that violations do not occur. Every day on various newspapers, magazines, and television, we see various cases of murder, violence, rape, etc. Therefore, it is our responsibility and duty to protect our human rights in order to maintain harmony in the society. Thank you. পুরস্কৃত করবেন মহামান্য আমাদের দর্শক আজকে প্রধান অতিথি শ্রী লালচন্দ্র চক্রবর্তী মহাশয়। Dr. Yasin, please. সেবসীকে পুরস্কৃত করেছেন আমাদের মহামান্য দর্শক শ্রী লাল কাপুর। সাম্মানিক বাংলা বিভাগের প্রথম শ্রেণীর ছাত্রী, এখানে উপস্থিত সকল বিচারক মণ্ডলী এবং গুরুজনকে আমার প্রণাম জানিয়ে আজকের বিষয় মানবাধিকার এবং নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কিছু বলতে চাই। অধিকার বোধ থেকে মানবাধিকারের উৎপত্তি। মানবাধিকার বলতে সে সমস্ত আইনগত ও নৈতিক অধিকারকে বোঝানো হয় যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিশ্বের সমগ্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিটি মানুষ এই অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি গৃহীত হয়। এই ঐতিহাসিক দলিল গ্রহণের পর থেকে বিশ্বে এক নতুন দিগন্তের সূচনা ঘটে। জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ দ্য হিউম্যান রাইটস এর প্রথম অনুচ্ছেদে বলা হয় যে all human beings are born free and equal in জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ দ্য হিউম্যান রাইটস এর প্রথম অনুচ্ছেদে বলা হয় যে all human beings are born free and equal in dignity and rights। তাই সংক্ষেপে বলা যায় যে মানবাধিকার হলো জাতিসংঘের স্বীকৃত এমন কতগুলি অধিকার যা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমভাবে ভোগ করা যায়। এই অধিকারগুলি ভোগ করার পাশাপাশি আমাদের নাগরিকদেরও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে, যেমন দুস্থদের সাহায্য করা, মা, বাবা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, যে কোনো রকম দুর্যোগ মোকাবিলায় সাহায্য করা নাগরিকের নৈতিক কর্তব্য, যা তাদের ন্যায়বোধ ও বিবেকবোধ থেকেই সৃষ্টি হয়। আবার যে সমস্ত কর্তব্য রাষ্ট্রের আইন কর্তৃক নির্দেশিত, তা হলো আইনত কর্তব্য, যা লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ। তাছাড়া সমাজের সুখে শান্তিতে বসবাস করার জন্য আমাদের নাগরিকদের কিছু সামাজিক কর্তব্য মেনে চলা উচিত, যথা সামাজিক রীতিনীতি ও আচরণ মেনে চলা,
সামাজিক প্রতিষ্ঠানগুলির প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলির উন্নয়নে সহায়তা করা। এছাড়াও রাষ্ট্রের উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের প্রত্যেক নাগরিকের যথাযথ সময় কর প্রদান করা একান্ত কাম্য। 1948 সালের মানবাধিকার ঘোষণাপত্রে 26 ধারায় বলা হয় যে প্রত্যেকের শিক্ষা লাভের অধিকার আছে, যা হবে নিখরচায়, অন্তত মৌলিক এবং প্রাথমিক পর্যায়গুলিতে। তাই যে সমস্ত শিশু এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত, আমাদের প্রত্যেকের উচিত তাদের শিক্ষার আওতায় অন্তর্ভুক্ত করা। ইতিমধ্যেই তৃতীয় বিশ্বের 70টি শহরের মধ্যে 16টিতে 21 থেকে 60% মানুষ এখনো বস্তিতে বসবাস করে। উন্নত দেশগুলির প্রতি সেকেন্ডে একজন করে শিশু মৃত্যুবরণ করছে এবং দৈহিক পঙ্গুত্ববরণ করছে কেবলমাত্র পানীয় জল, খাদ্য এবং টিকা প্রদানের অভাবে। মায়ানমারের মানবাধিকার পরিস্থিতি এশিয়ার মধ্যে সবচেয়ে নাজুক আকার ধারণ করেছে। সেখানকার গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুকিকে দীর্ঘদিন গৃহবন্দী অবস্থায় কাটাতে হয়েছে, যিনি নিজে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য নোবেল পুরস্কার লাভ করেন এবং যার পিতা ছিলেন মায়ানমারের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম যোদ্ধা। এছাড়াও কাশ্মীরে ভারতীয় সৈন্য ও আধা সামরিক বাহিনীর কার্যকলাপও মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ পাওয়া যায়। শুধু এশিয়াই নয়, দক্ষিণ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা, ইউরোপ প্রতি ক্ষেত্রে মানবাধিকার কোনো না কোনোভাবে লঙ্ঘিত হয়েই চলেছে। এই হচ্ছে আমাদের বিশ্বব্যাপী মানবাধিকারের অবস্থা। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের প্রচার সত্যি অকঠিন হয়ে পড়বে। তাই একজন বিশ্ববাসী হিসাবে আমাদের সচেতন হতে হবে এবং ঘোষণাপত্রটিকে কার্যকরী করার উদ্যোগ নিতে হবে। তবেই পৃথিবী আমাদের বাসযোগ্য হয়ে উঠবে এবং মানুষ হয়ে উঠবে আরো মানবিক চেতনা সম্পন্ন। মানুষের মধ্যে মানবিক বোধ জাগ্রত হলে তবেই মানবাধিকারের সার্বজনীন ঘোষণাটি সার্থক হবে। কথা পুরস্কৃত হচ্ছে দরজা ম্যাডাম তাকে পুরস্কৃত করছে। Respected principals and students, I, Kalpana Pradhan, feel honored to be here with you and talk about human rights and responsibilities and duties. We all know 10th of December is observed as a Human Rights Day. It's the biggest massive milestone in advancement of humanity. It is not dependent on the race, caste, religion, language, or gender. Human rights considered as a right to equality, liberty, respect, and live every human in a society. After hearing all these news, I feel strongly and believe that we are very fortunate because we have home, we have food, we have our roof over our head. It's a basic human needs, no? It's a basic human need, and everyone is deserving this. Not yet. In a very place in the world, people used to rob their rights, right to equality, life, right to food, right to shelter. Even the most concerning part is the safety, especially of a girl child. I'd like to express various human rights violations in a different part of our world. More than 150 million children are working under the labor, according to the International Labour Organization. Domestic violence is still not considered as a crime. It leads against all the violence against women and children. More than 800 million people are living in the extreme poverty and suffering for their basic needs. Inequality and discrimination still present in our society. Last but not the least, the Afghanistan case, where a lot of people, including men, women, children, were brutally murdered by the Taliban. But the coin has two sides. Maybe there are a lot of negative sides,
the positive side still present in our society. During the COVID-19, a lot of people lost their job and suffering with the food crisis. And a lot of people stand for them, help them. I think this kind of examples help us to find in a light of hope in a darkness. I believe that this kind of help help us to make our society better. A world with love, happiness and togetherness. We are talking about human rights and responsibilities and duties. Yes, we have a lot of rights and responsibilities. Because I believe rights and responsibilities make us better, make us help to better society. So we should obey the laws. We should respect each every person. We should raise our voice for justice. We should stand for equality. We should stand for humanity. We should stand for peace. Now I'm concluding my voice through some words. No one is gonna remember what color dress or how expensive shoes you have worn. People only remember one thing: how you treated them. Thank you so much. থ্যাংক ইউ। অল্পনাকে পুরস্কার দিচ্ছেন ছাত্রছাত্রীদের আমার সশ্রদ্ধ ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ মানবাধিকার দিবস। অর্থাৎ মানবাধিকার কি? মানবাধিকার হলো মানব জাতির অধিকার, যে অধিকার কখনোই কোনো খারাপ দিকে যাবে না এবং যে অধিকার তাকে তার সত্তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। তো এই মানবাধিকার বলতে গেলে প্রধানত মানবাধিকারের প্রাক কথায় মাননীয় মহামন্ত্রীকে পড়িয়ে দিচ্ছেন। আমি সময় যাতে হাত থেকে না বেরিয়ে যায়, আমি আর বলো তোমরা এবারে আজকে প্রথমেই শ্রীরামপুর কলেজের ছাত্রদের এবং ছাত্রীদের আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই এবং আমি মনে করি ছাত্র ছাত্রীদের সহযোগিতায় শ্রীরামপুর কলেজ সারা ভারতবর্ষে একটা উদাহরণ স্থাপন করবে। এখানে মহিলারা দেখতে পাচ্ছি, যারা মেয়েরা আমাদের এখানে উপস্থিত হয়েছ, আমি তুমি করে বলছি, কিছু মনে করো না কেউ, কারণ তোমরা আমার মেয়ের মতো। যারা উপস্থিত হয়েছ তারা মহিলাদের এবং ছাত্র যারা রয়েছেন তারা প্রত্যেকে এই কলেজের সুনাম বাড়িয়ে তুলছে। আলোচনার প্রথমেই আমি একটা কথা বলতে চাই, ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা, যার জন্য পার্লামেন্ট, অ্যাসেম্বলি, মিউনিসিপাল কর্পোরেশন, পঞ্চায়েত সব জায়গায় পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছে মহিলাদের রিপ্রেজেন্টেশনে। হিউম্যান রাইটস এর এই যে বক্তব্য, এই বক্তব্য শুনতে যারা ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছেন বা হয়েছ, তারা এইটাই প্রমাণ করছে। আজকের দিনে যারা উপস্থিত হয়েছ তারা হিউম্যান রাইটস এর সম্বন্ধে জানতেও চাইছ, এইটাই তার প্রমাণ। এবং এটা
যত শিক্ষা প্রসারিত হবে তত বেড়ে যাবে, তত হিউম্যান রাইটসের প্রয়োগ জায়গায় জায়গায় দেখা যাবে। ছোট্ট কথাটা বলে দিই আগেই, নয়তো ভুলে যাব। হিউম্যান রাইটস যে হিসাবে আমার পূর্ববর্তী বক্তা যারা তারা সবই বলে গেছে কবে ঠিক হয়েছে কি ব্যাপার, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। আমি শুধু যেটা আমাদের দেখতে হবে, পড়ার চেষ্টা করতে হবে, দরকার হলে প্রশাসনিক ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে, এটা সম্বন্ধে আমি কিছুটা আইডিয়া দেব। যারা এখানে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আছো তারা একটাই কথা, সহজ কথা, আমার আগেও যে সব ছাত্রছাত্রী এবং যেসব বক্তা বলেছেন তারা তাদের বক্তব্য উল্লেখ করেছেন, the rights and duties go together। এইটা একটা বড় জিনিস। মানবাধিকার কমিশনের ব্যাপারে এইটা কেন প্রাসঙ্গিক আমি একটা ছোট্ট বলি, তারপর সব অন্যগুলো বলবো। আমি দিল্লিতে গিয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে দুজন গিয়েছিল, তার মধ্যে আমি একজন, পশ্চিমবঙ্গ থেকে আরেকজন আমাদের একজন সিনিয়র, উনি গেছেন তিহার জেল ওই জেল পরিদর্শনের দায়িত্ব ছিল আমাদের। আমরা বিভিন্ন সেলে ঘুরছিলাম যে ওরা কতদিন সাজা পেয়েছে, কতদিন আছে। কারেকশনাল হোম এখন তোমরা সবাই দেখো, আগে যেমন সাবজেল লেখা থাকতো, শ্রীরামপুর সাবজেল লেখা নেই এখন শ্রীরামপুর কারেকশনাল হোম দেখবে লেখা থাকে, কারেকশনাল হোম। তা দিল্লিতেও ওরকম তিহার জেল, তিহার জেলে গেলাম, সেখানে গিয়ে একটা কয়েকদিকে বিভিন্ন সেল ঘুরে ঘুরে দেখছি। একটা ছেলে গিয়ে বললাম যে একটা কয়েকদিন চলে এলো, ও 7 বছরের জেল হয়েছিল। আর 7 বছরের জেল কি না, ট্রেন দেখো আগে ডাকা হলো, কাছে এলো, বললাম যে তুমি ক বছর আছো? আমি আর 6.5 বছরের মতো হবে, সমাজ বাদে আমি ছাড়া পাবো। তুমি ছাড়া পেয়ে কি করবে? বলে আবার ডাকাতি করবো। আমরা তখন শুনলাম যে কথাটা, যে তিহার জেলের জেলা, তাকে গিয়ে বললাম এ তো কারেকশন হচ্ছে না, কিন্তু আবার ট্রেন ডাকাতি করবে, মানুষের তো বিপদ হয়ে যাচ্ছে। কোথায় কোথায় আমার জেলার দৌড়লো ওই ছেলেতে। যাই হোক, এইরকম ভাবে গেল। এইবার তিহার জেলের ভেতরে গিয়ে দেখলাম রুটি বানানোর জায়গা, এই অডিটোরিয়াম যে আছে এর থেকে এর ডবল, খালি রুটি হচ্ছে। আর ডাল কতখানি, ডাল একটা ট্যাঙ্ক, বড় ট্যাঙ্ক, যেমন ওভারের ট্যাঙ্ক থাকে
ওই চালা ব্রিজের অর্ধেক যা ওখানে ওই পাইপ দিয়ে বা ক্রেনের সাহায্যে যা তৈরি হচ্ছে বড় হয়েছে ওখানে ইয়ে হয়। তারপরে কলের মতো আছে ওই ট্যাপ ওয়াটারের মতো ডাল ও আসামি বা কয়েদি ওখানে রয়েছে। এগুলো কে করলো? কিরণ বেদী। তোমরা সবাই জানো কিরণ বেদী হচ্ছে মহিলাদের মধ্যে ওইখানে একজন পুলিশের বড় কর্তা, আইটি পুলিশের বড় কর্তা হিসেবে রিটায়ার করেছে। তা কেন? তা ভালো টিভি, ভালো লাইব্রেরি দেয়া গেলে আছে। তোমার বাড়িতে, আমার বাড়িতে, অনেকের বাড়িতে ওরকম টিভিও নেই, ওরকম সুন্দর বন্দোবস্ত নেই। আর জেলে খাওয়ার সপ্তাহে ধরো মাংস কদিন দেবে, ডিম কদিন দেবে ইত্যাদি বলা আছে। তো সেরকম আরামেই থাকে। আমাকে একজন বললেন কমপ্লেন, মানে যার ছেলে খুন হয়েছিল আর যে মেয়েটা অত্যাচারিত হয়েছে, বলো স্যার আপনারা বিল দেখতে এসছেন যে পরিদর্শনা? হ্যাঁ, বলুন কি অভিযোগ আছে। দেখুন, আমরা কমপ্লেন করেছি, আমরা মরছি আমাদের জ্বালায়। কেস কবে কবে ওর সাজা হবে, তাই ভাবছি যে এত একটা অন্যায় করলো কবে সাজা হবে। সেই জন্য চিন্তা করছি। আর দেখছি ওরা খুব আরামেই আছে, ওরা খুব আরামেই আছে। তার আজকে এই গল্পটা বলার কারণ হচ্ছে কি, যে মানবাধিকার এমন হওয়া উচিত নয় যে কমপ্লেনেন্টের অধিকার নষ্ট করে, কমপ্লেনেন্টকে কষ্ট দিয়ে আসামিকে সুখে রাখা। রাইটস এন্ড ডিউটিস গো টুগেদার আগেই বলে দিচ্ছে, যারা আমার আগে যারা বললো তারা ঠিকই বলেছে। রাষ্ট্রের যে উচিত কি না, ব্যালেন্সিং প্রসেস, যে যাতে এবং যারা অন্যায়কারী তারা যেন প্রপারলি পানিশড, সেইটাই লক্ষ্য, সেইটার দিকেই আমাদের প্রশাসনকে চালাতে হবে। আর তার সেই চালানোর শক্তি হচ্ছে কি, ভারতবর্ষের যুব সমাজ এবং যারা যুবক যুবতী আছে, যারা শিক্ষা প্রসার করতে অনবরত চেষ্টা করছে। এই আজকের দিনে এই নিরস বক্তৃতা শুনেও যারা চিন্তা ভাবনা করছেন, তারাই হচ্ছে মানবাধিকারকে আগিয়ে নিয়ে যেতে পারে। বক্তব্যের মূল লক্ষ্যই হচ্ছে যে আমাদের যেসব অধিকার আছে সেগুলো ঠিক ঠিক পালিত হচ্ছে কিনা এটা বুঝতে হবে। এটা একটা উদাহরণ দিচ্ছি। এরপরে আমরা এটা জানলে সুবিধা হয় প্রত্যেকে। আমি উদাহরণ দিচ্ছি এই জন্যই যে ইতিহাসটা মোটামুটি সবাই পড়ে জেনে নেবে, কিন্তু এই যে জিনিসগুলো এগুলো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সেইগুলো দিয়ে যদি তারই পার্সপেক্টিভে সমস্ত জিনিসটা চিন্তা করা হয়, তাহলে মানুষের কষ্টটা লাঘব। কিরকম না, আর সংবিধানের সঙ্গে মানবাধিকারের ওতপ্রোতভাবে যোগ আছে। সেটা একটা উদাহরণ দিচ্ছি। যেমন আর্টিকেল 21 of the Constitution of India says that everybody has a right to
এই যে লাইফ, হ্যাঁ, জীবনে বাঁচার অধিকার আছে বলছে। এবার সুপ্রিম কোর্ট বলছে যে কোনো একটা মামলায় যে জীবনের অধিকার আছে, সবাই বলছে ঠিকই, কিন্তু জীবনটা কি নিয়ে চলবে? খেতে না পেলে বেঁচে থাকতে পারবে না মানুষ, শিক্ষা না হলে মানুষ বেঁচে থাকবে কুকুর ছাগলের মতো নয়, মানুষের মতো। সেটা কি? মানুষকে শিক্ষার প্রসার ঘটাতে হবে। যার জন্য বিভিন্ন জায়গায় এই যে সরকার এখন মিড ডে মিল, জামা কাপড়, জুতো দিচ্ছে, অর্থাৎ এই শিক্ষাকে প্রসার আরো ঘটা by means of this type of instruments. এই হচ্ছে লক্ষ্য। কেন? না, যদি তুমি শিক্ষার প্রসার ঘটাতে পারো তাহলে তোমার মনুষ্যত্বটাকে তুমি বুঝতে পারবে। এইটাই হচ্ছে লাভ, রাইট টু লাইফ। এই চিকিৎসা না করলে তুমি মরে যাবে। হয়তো তোমার একটা রোগ হয়েছে, চিকিৎসা তো অনেক ব্যয় সাপেক্ষ, যার জন্য হসপিটাল থেকে রোগী ফেরাতে পারে না। আগে কি হতো? হসপিটাল থেকে রোগী ফিরিয়ে দিতে পারতো। এখন কিন্তু কোনো হসপিটাল থেকে রোগী ফিরিয়ে দিতে পারবে না। এটা কিন্তু প্রত্যেকের জানতে হবে। It is the right of every citizen that everybody must have good treatment from the government. এইটা খেয়াল রাখতে হবে। এটা কেউ ভুলে যাবেন না। এটা কিন্তু নতুন এই যে চিন্তাধারা ছড়িয়ে যাচ্ছে, তার এইটা ইমপ্লিমেন্টেশন যেন হয়, এবং তার জন্যই যুব সমাজকে জানতে হবে। তারপরে কি আছে যে একটা মানুষকে অন্যায় করল, একটা মানুষ কিছুদিন আগেও এটা পেপারে বেরিয়েছিল, অন্যায় করলো, পুলিশ এনকোয়ারি করবে, তার ক্ষমতা আছে, যাবে, দেখবে, জিজ্ঞাসা করবে। একটা অভিযোগ একটা লোকের নামে যে কোনো লোকের নামে অভিযোগ করে দিতে পারে, কিন্তু অভিযোগ করা মানেই যে সেটা সত্যি না হয়। পুলিশ এনকোয়ারি করবে, দেখবে, কিন্তু পুলিশ will not create any atmosphere for third degree measure. পুলিশ একটা লোককে মারতে নিয়ে গেল, this is not the system. তুমি এনকোয়ারি করো, করো, একটা হয়তো বাড়ি থেকে উচ্ছেদ করবে, কেউ পাবে, এটা জানতে হবে প্রত্যেককে। থ্রু প্রসেস অফ ল তাকে চলতে হবে। ঠিক না, ভাড়াটিয়া আইন আছে, অনেকে আমরা ভাড়া থাকি, অনেকে জানি না। তাড়াতাড়ি উচ্ছেদ করার জন্য অনেক সময় কেউ হয়তো একটা কোয়ার্সিভ মেথড অবলম্বন করে থ্রু স্টেট বডি। সেখানে স্টেটের কোন একটা ইনস্ট্রুমেন্ট এসে বললো তোমার, আমি নাম বলছি না, বা আমি এরকম হয়, তারা এসে বললো হয়তো ভুলে যেতে হবে, বাটা মিথ্যা কেস করবে, তখন ভয় পেয়ে বা টর্চারের ভয় হয়তো উঠে গেল, কিন্তু সে পারে না টর্চার করে ওঠা, তখন তাকে একটু প্রসেস অফ ল, অর্থাৎ এটাকে উচ্ছেদ মামলা এইটাকেই বলে। কিন্তু অনেক সময় সেটা টর্চার করে, কিন্তু এটা মানুষের অধিকারে হস্তক্ষেপ করছে স্টেট। স্টেট কখনো ইলিগালি হস্তক্ষেপ করে মানুষকে বিব্রত করতে পারে না, এটা সবসময় খেয়াল রাখতে হবে। মানুষের অধিকার স্টেটকে বিবেচনা করতে হবে, এবং দেখবে অনেক সময় যে পুলিশ বলে যে না না সিভিল কোর্টে যান, আমাদের কোনো ক্ষমতা নেই। কেন বলে? কারণ কি, ল উইল নট পারমিট। তারপরে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, লরির পেছনে এক ব্যক্তিকে বেঁধে লরি ওই পুলিশ জিপে পুলিশ চালিয়ে দিল জিপটা, আর পেছনের লোকটা গড়াতে। এই যে জিনিসটা,
এটা তো ঠিক না। আমাকে চিন্তা করতে হবে যে এই যে আমি প্রসেসটা নিচ্ছি এটা মানুষের অধিকারে হস্তক্ষেপ করবে কি। দিস ইজ দি হিউম্যান রাইট। এইটা সবসময় মনে রাখতে হবে যে মানুষের অধিকার অনেক আছে, কিন্তু মানুষ সেটা ইমপ্লিমেন্টেশন করতে পারছে না কেন? হয়তো ভয় পাচ্ছে যে এটা করবো কি করবো না। শিক্ষার অধিকার, এই যে ধরুন আজকে ধরো আজকে কি হচ্ছে, স্কুল কলেজে ছেলে হয়তো ইতস্তত করছে যে আমার পয়সা নেই, আমি থেকে করবো, কিন্তু সেইটা এখন কম হচ্ছে, এখন আগের তুলনায় কম। কেন? এই শিশু শ্রমিক অল্প বয়সে হয়তো কাজে ঢুকিয়ে যারা জানে না তারা এইটাকে আরো বেশি করে অগ্রসর হচ্ছে, কিন্তু শিশু শ্রমিকের এখন কোনো স্কোপ কম আছে, কেন সেখানে স্কুলে খেতে পাচ্ছে, জামা পাচ্ছে, জুতো পাচ্ছে। কাজে শিক্ষা থেকে সরিয়ে আনাটা ঠিক নয়। মেয়েদের বিয়ে আগে কি হতো, আগে একটা মেয়ে যদি হায়ার সেকেন্ডারি পাস করলো, ভালো সম্বন্ধ পেলে, যেটা প্র্যাকটিক্যাল পরিস্থিতি, এটা তো মানবাধিকারের দিকে পরবর্তীকালে টার্ম নিয়ে নেয়। সে মেয়েটা লেখাপড়া জানে, মানে আরো শিখবে, আরো পড়বে, কিন্তু সমাজের যে পরিস্থিতি তাতে হয়তো বলছে যে বিয়ে দিয়ে দাও। অর্থাৎ মহিলাদের যে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন সেটা ক্রমশ কমে যাওয়ার জন্য যে চেষ্টা, সেটা ঠিক নয়। যারা আমাদের ছেলেরা রয়েছে তারা লেখাপড়া করবে, তারা যতটুকু যার যতটুকু ক্ষমতা আছে, তাহলে তাদের যে শিক্ষা সেটা সমাজের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। এগুলো হচ্ছে কি মানবাধিকার কত রকম ভাবে আপনার হতে পারে তার একটা উদাহরণ। মানবাধিকার কি, ধরুন কোন লোকটাকে আমি ধরতে যাব, আমি 5টার পরে সূর্যাস্তের পরে কোন মহিলাকে অ্যারেস্ট করতে পারে না, এটা জেনে রাখতে হবে। কোন মহিলাকে 5টার পরে অ্যারেস্ট করতে পারে না, অন্ধকারে অ্যারেস্ট করতে পারে না। এই যেমন জেলে যদি কোনো ভবিষ্যতে অনেকেই আইন ব্যবসা করতে হয়তো ইচ্ছা থাকবে, আইনজ্ঞ হবে, বড় হবে, তখন তারা এইসব আরো এলাকাটি জানবে। এটা তো বিরাট সাবজেক্ট, আমি তো সমস্ত বলে এটা শেষ করতে পারবো না একদিনে, তবে কিছু বলে যাচ্ছি যেগুলো সাধারণ জীবনে মনে রাখলে ভালো এবং ঘটছে সাধারণ জীবনে। কিরকম জেলে দেখবে কি হয় যে একটা লোক জামিন অপরাধ করবে, কোর্টে জামিন হবে, জামিনের যখন জামিনের ওই রিলিজ চিঠিটা নিয়ে যাবে তখন বলবে যে অন্ধকার হয়ে গেছে, আজকে আর পারবো না, রিলিজ দেয়। কারণ এটা রোল কল, তখন অলরেডি রোল কল হয়ে গেছে গোলমাল হয়ে যাবে অ্যাডমিনিস্ট্রেশনে, সেই জন্য দেয়। আর মানবাধিকার নিয়ে যেমন পোস্টমর্টম, অনেকেই এখানে আছেন যে আত্মীয় স্বজন মারা যায়, তো দুঃখের কথা, হয়তো তাদের লোকের পোস্টমর্টম হয়। পোস্টমর্টম সাধারণত খুব আলোকিত জায়গায় পোস্টমর্টম কোনো অনুদানে হয়। যদি কেউ পোস্টমর্টম কোনো ডাক্তার করে তাহলে সেটা বৈধ নয়। কেন না, ওইটা মানুষের অধিকারে হস্তক্ষেপ হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো জানতে হবে, সেই জানাটা একদিনে আস্তে আস্তে জানতে হবে। আর্টিকেল 40 of the Constitution of India, equality before the eye of law। সেখানে চাকরি, আজকে জানা গেল যে একটা মহিলা সে চাকরি পরীক্ষা দিল, চাকরি পরীক্ষা দিয়ে পুরুষের থেকে ভালো পরীক্ষা দিল, কিন্তু মহিলাকে যদি মহিলা হিসেবে বাদ দেওয়া হয়, সেটা মানুষের যে একটা অধিকার সেই হস্তক্ষেপ হচ্ছে। কারণ আমাদের সংবিধানে বলাই আছে
যে মহিলা হোক পুরুষ হোক সবাইকে সমানভাবে শিক্ষা দেওয়া। এখানে রাইট টু ইকুয়ালিটি সেইটাকে খর্ব হয়ে যাবে। এটা জানতে হবে, এখন সবাই জানে এটা, শুধু মানে একটু বইয়ে লেখা আছে, কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে তো একটু ঘটছে অনেক জায়গায়। সেগুলো সবাই যারা ছাত্রছাত্রী তারা যদি জানে, তারা সেটা আরো গ্রামে গ্রামে, এই যে আমি বললাম এই কথাগুলো হয়তো সবারই জানা আছে, আবার আমি বললাম, এবং এইগুলো যারা আমাদের এখানে একজনের পেছনে ধরে রাখতে হবে 4 জন করে লোক আছে, বাইরে গিয়ে বলবে মা বাবা এই এই যে জিনিসটা পড়ায় বলতে হবে, হঠাৎ করে ছড়িয়ে দিতে হবে, তবে হিউম্যান রাইটস এর এই সেমিনার, এই আলোচনা যাই করো না কেন এর উপকারিতা আছে। এই যে আলোচনা হয় শুধু আমরা শুনে গেলাম তাও, তাহলে এটা সাকসেসফুল হবে না। এটা সাকসেসফুল তখনই হবে যখন এটাকে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে। এখন মহিলারা আজ আগের মতো নেই, এখন মহিলাদেরও সব জায়গায় এম্পাওয়ারমেন্ট হচ্ছে, আমাদেরও। এইটা যদি ছড়ানো যায় এবং পুরুষরাও সমান তালে এগিয়ে যাবে, তাহলেই আমার এই যে কথাগুলো এগুলো প্রত্যেকেই মনে রেখে বাড়িতে গিয়ে যদি সবার সামনে আলোচনায় এগুলো স্থান করে দাও, তাহলে আবার পরে হবে একটা আলোচনা। এইভাবে করে করে অনেক রকম মৌলিক অধিকার আছে, তোমরা জানো সংবিধান, যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রী তারা, হ্যাঁ এইগুলো তো কমন ম্যাটার। তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এক্সিকিউশন। আমাদের ভারতবর্ষে বহু আইন আছে, বহু আইন, জঙ্গল অফ ল। ভারতবর্ষে এত আইন যে একটা আইন রয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখবে পার্লামেন্টে আইন আছে। কেন না, হয়তো দেখা গেল ওই আইনটা ঠিক একটা অক্ষর হয়তো পাল্টানো, যেমন একটা বলি, একটা তোমরা ঘুরি যাও, কাশ্মীর যাও বা লন্ডন যাও, সেখান থেকে কাগজ একটা শাড়ি কিনে আনো মেয়ের জন্য, বা একটা ছেলের জন্য একটা স্যুট কিনে আনো, বাড়িতে এসে দেখলে যে ওটা কাটা, সবসময় তো দেখা সম্ভব না কাটা। এইটা তুমি বাড়িতে কি করে এত দামি জিনিসটা কি করি, তখন এটা মানবাধিকারের পরে না, কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি না, এই কি করে হলো, কি করা যায়। এখন বিভিন্ন আইনজীবীর কাছে যাবে, বিভিন্ন মানুষের কাছে পাওয়া যাবে, তারা বলবে যে কিছু করার নেই, হ্যাঁ এইসব বলবে, কিন্তু করার আছে। সেটা হচ্ছে কি, তুমি যেখানে থাকবে সেখানে যদি তুমি পয়সাটা দাও, অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে কিছু নিয়ে ওই বলে না বিভিন্ন এজেন্সি, তারা বাড়িতে এসে সাপ্লাই দেওয়া অনলাইন, আমি কলকাতায় গেলাম, জিনিস কিনে নিয়ে এলাম, তারা বলো আমাকে অর্ডার করি, আমি আমার মেয়ের জন্য শাড়ি কিনে নিয়ে এলাম, দেখলাম ভালো না শাড়িটা, পছন্দ হলো না, গিয়ে পাল্টে নিলাম। কিন্তু আমি দেখি যে আমি উড়িষ্যা থেকে শাড়ি নিয়ে এলাম, ওটা কাটা, আর আমার উড়িষ্যা থেকে যাতায়াত করতে একটা অসুবিধা হয়নি। কিন্তু তখন যারা দেখবে ওই বাড়িতে পেমেন্ট করছে, এই পেমেন্টের সময় যে টাকাটা স্থানটা, তার একটা জুরিডিকশন আছে, এটাকে আইনের ভাষায় বলা হয় সেকশন 11 ক্লজ সি অফ দি কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। এটা মানবাধিকারের মধ্যে পড়ে না, এটা হচ্ছে তোমাদের সুবিধার জন্য সবাইকে বলে দিলাম। তাই অনেক ধৈর্য সহকারে এই যে সবাই আমার বক্তব্য শুনলেন, তার জন্য আমি সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। শ্রীরামপুর কলেজে আমিও পড়তাম, হ্যাঁ আমি এই কলেজের জন্য গর্ব অনুভব করি, এবং আজকে যারা এই সঞ্চয় মহোদয়, আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয়, আমাদের পয়সা বসে আছেন, হ্যাঁ প্রভাকর ভট্টাচার্য, সবাইকে এই জন্য নামটা জেনে নিতে হচ্ছে। তো যাই হোক, আশা করি আবার
আমরা সবাই মিলে একত্রিত হয়ে এরকম আলোচনা করব। এই আলোচনা একটা প্রসেস, এটা আলোচনা শেষ নেই। হ্যাঁ, আলোচনা আচ্ছা, এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যাতে নাকি মানবাধিকার যে রাইট, হিউম্যান রাইটস এর যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেগুলো যাতে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষকে যাতে সচেতন করতে হবে এবং কিভাবে অনুষ্ঠানগুলো হচ্ছে অত্যন্ত প্রশংসার এবং আজকে সেইটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই। মূল্যবান বক্তব্য থেকে আমরা যেন বঞ্চিত হয়ে গেলাম মনে হচ্ছে, কারণ এটা যতটুকু আমরা সমৃদ্ধ অনবৃদ্ধ ছাড় করার ইচ্ছে আমাদের কারোরই। যে এখন যে ক্রাইম এবং পাবলিক পজিশন তাতে যে যেটা আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি এবং সবাই এটাকে নিয়ে ভুগছেও, যে মিডিয়া থ্রু ফেক জিনিসের উপর বেশি বলতে গেলে পুরুষরা নির্যাতিত হচ্ছে কোনো জায়গায়। আমরা তো এতদিন অব্দি জানতাম চাইল্ড অ্যান্ড ফিমেল, মহিলাদেরকে আমরা প্রোটেকশন দিতে পারিনি, এটা আমাদের কনস্টিটিউশনের বলুন কি আমাদের মানে অপারগতা। কিন্তু এখন দেখছি মানে যেখানে দরকার সেখানে তো পৌঁছতে পারছি না, কিন্তু অনেক জায়গায় ফেকলি মেয়েরা অ্যাবিউজ হয়ে যাচ্ছে, মানে আইনের দুর্ব্যবহার হচ্ছে। এটা নিয়ে কিছু কি কোনো ভবিষ্যতে কোনো কিছু করা যাবে? যে একদিক থেকে আমরা একটা জিনিস করতে পারছিলাম না, উল্টে এখন যেটুকু হওয়ার ছিল সেটা দুর্ব্যবহারের দিকে চলে যাচ্ছে। এটা বিশেষ করে 498 যে সমস্ত মেয়ে যে বিয়ে হচ্ছে, অনেক সময় শ্বশুর বাড়িতে গিয়ে একটা ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, তখন যে করেই হোক মেয়েটা 498 এর মামলা দায়ের করছেন, আর ছেলে বাড়ি সমস্তরা নানা রকম অসুবিধায় পড়ছে, যার জন্য অনেক কেস হয়তো ঠিক, আবার অনেক কেস হয়তো ছেলে বাড়ি এবং ছেলেকে হয়রান করার জন্য করে, যার জন্য সুপ্রিম কোর্টে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট বলেছে যে এই মামলাগুলো অনেক সময় সারবত্তাহীন, কাজে এগুলো সমস্ত সিরিয়াসলি ডিল না করে ভালো করে ইনভেস্টিগেশন করে যেন করা হয়। তারপর থেকে বেল ম্যাটার্স অর্থাৎ পুরুষ জামিন পেয়ে যাচ্ছিল। আবার আরেকটা কমপ্লেন হয় যে সুপ্রিম কোর্টের এই অর্ডারের ফলে অফেন্স 498 আবার ঘুরে যাচ্ছিল, তখন সুপ্রিম কোর্ট আবার অর্ডার দিয়ে বলে যে না, আগে যে চিন্তাধারা ছিল সেটাই থাকবে, প্রোভাইডেড ইনভেস্টিগেশন মাস্ট বি প্রপার, এই বলে ছেড়ে দিতে এখন ওইটাই চলছে। আর সমস্ত সিটিজেন যারা আমাদের ভারতবর্ষে, তারা এইটা সম্বন্ধে একটু সজাগ হয়েছে, আর এই পজিশন চলছে। তবে আইন আজকে এক রয়েছে, কালকে অ্যামেন্ডমেন্ট হয়ে অন্যরকম হয়।
পরিবর্তনশীল সমাজের আইন পরিবর্তন। তাহলে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট যা বলবে সেটা আমরা ভারতবর্ষের সমস্ত নাগরিক এবং সমস্ত কোর্ট মানতে বাধ্য। দাঁড়াও, তুমি তো একটা প্রশ্ন করেছো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? তারপরে না হয় যদি না থাকে তোমাকে না হয় আরেকটা প্রশ্ন করতে চান্স দেওয়া যাবে। কারো কোনো প্রশ্ন আছে? বলবে কিছু? হ্যাঁ, এসো, চলে এসো, চলে এসো। স্যারকে তো আমরা রোজ রোজ পাবো না, তোমাদের যে জিনিসগুলো ক্লারিফিকেশন দরকার একটু জিজ্ঞাসা করে নাও। এসো। নমস্কার, আমার নাম সর্বশেষ ব্যানার্জি। আপনি আপনার বক্তৃতা দেওয়ার সময় বললেন যে বিকাল 5টার পর কোনো মহিলাকে অ্যারেস্ট করা যাবে না, কি নির্দিষ্ট কোনো কারণ আছে? এটা একটা সুন্দর প্রশ্ন। এটা জেল কোডে পাওয়া যাবে। আমাদের জেল কোড আছে একটা, তাতে জেল কোডে বলা আছে যে মহিলাদের 5টার পরে অ্যারেস্ট করাটা ঠিক না। এটা নানা রকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থা অন্যরকম হয়ে যেতে পারে, প্লাস মহিলাদের আমাদের দেশেতে সমানের চোখে দেখা হয়। এই জন্যই এই প্রভিশনটা জেল কোডের অন্তর্ভুক্ত করা হয়েছে। তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? কৃষ্ণর আছে, তুমি এসো। যখন আর প্রশ্নকর্তা পাওয়া যাবে না, কৃষ্ণ প্রশ্নটাকে প্রিসাইজলি ফল করে রাখো না। নমস্কার, আমি প্রজ্ঞা। আমার আমার প্রশ্ন হলো যে আমি কিছুক্ষণ আগে শুনলাম যে পুরুষরা অনেকভাবে মানে ওদের উপর ফেক কেসেস দেওয়া হয়, তার জন্য মানে অনেক ইনোসেন্ট মেয়ের সাথে জেল হয়ে যায়। এবার যে মহিলাই কাজটা করছে যে একটা মানুষের উপর ফেক অ্যালিগেশন দিয়ে দিচ্ছে, এইটা কোনো পানিশমেন্ট অফেন্স নয়? ফেক অ্যালিগেশন দিচ্ছে একটা মানুষ ইনোসেন্ট। হ্যাঁ, এরও একটা, যদি কেউ মিথ্যা কমপ্লেন করে তাহলে ভারতবর্ষের যে আইন ব্যবস্থা আছে, ইন্ডিয়ান পেনাল কোড, সেই তাতে বলা আছে তার ফাইন হবে, তার সাজা হবে, এটা বলা আছে পরিষ্কার ভাবে। মিথ্যা কমপ্লেন করার দায়ে তার সাজা হবে বলা আছে, কিন্তু কেউ সাহস করে করে না। এটা জেনে রাখবেন। আজকে যদি আমি কারোর নামে মিথ্যা কমপ্লেন করি, সেটা যদি প্রমাণ হয়, যদি জজ সাহেব লিখে দেয় যে সমস্ত সাক্ষী প্রমাণ নিয়ে জানা গেল যে এর নামে মিথ্যা কমপ্লেন, ওই কথাটা ইউজ করতে হবে, ফলস কেস কথাটা ইউজ করতে হবে, তাহলে পরে ওই যে লোকটা করেছে তার নামে কেস হয়ে যাবে। কিন্তু সেটা অনেকে করতে চায় না, নানা রকম হ্যাজার্ডসের জন্য। এই হচ্ছে আর কেউ কোনো প্রশ্ন করবে? স্টুডেন্টদের যারা প্রশ্ন করছে ভালো ছবি তুলবি। নমস্কার, এখানে উপস্থিত সবাইকে প্রশ্ন। কিন্তু আমার প্রশ্নটা খুবই সিম্পল, কাউকে অসম্মান করে বা কারোর পক্ষকে সমর্থন করে নয়। এখন অনেক সময় অনেকে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বলে গেলেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, রিসেন্টলি 1 মাস আগে একটা ঘটনা ঘটে দিল্লিতে, যেখানে একটি মেয়ে, একটি ভদ্র মহিলাই বলছেন, কারণ অসম্মান করার ব্যাপার তো নয়, তাই জন্য সবাই গায়ে মাখতে চাইতো। তো সেই মেয়েটি কন্টিনিউয়াসলি একটি ক্যাব ড্রাইভারকে চড় মারে, তার ফোন ভেঙে দেয়, কি না তাকে রাস্তায় এসে তার সোশ্যাল মিডিয়া সেন্সেশন তৈরি করতে হবে। এখন ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা যতক্ষণ না ভাইরাল হচ্ছে ততক্ষণ পুলিশ তাকে আটকে রাখে। পুলিশ ওই মেয়েটির কথাই শুনে। হ্যাঁ, আমি বলছি না যে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে, ডেফিনেটলি মেয়েদের ক্ষেত্রেও হয়, কিন্তু সমস্যা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যে আইনটা আছে, আমাদের ছেলেদের ক্ষেত্রে সেরকম আইন হয়তো নেই, বা থাকলেও আমরা সেরকম এমন কোনো জায়গায় কোনো পৌঁছতে পারিনি যেখানে আমরা বিশ্বাস করতে পারি। আপনার কথা অবশ্যই সত্যি যে আমাদের দেশে মেয়েদেরকে অবশ্যই একটা রেসপেক্ট দেওয়া হয়,
কিন্তু এটাও কিন্তু সত্যি অন্যদিক দিয়ে যে যেমন আমি এই উদাহরণটা দিলাম, তারও ঠিক 1 মাস আগে একটি মেয়ের জন্য সে একইভাবে কিছু আত্মহত্যা করে, কারণ সেখানে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখুন কি অদ্ভুত একটা ব্যাপার, ছেলেদের ক্ষেত্রে যখন সিসিটিভি ফুটেজ থাকে তারপর ছেলেরা বিচার পায়, আর মেয়েদের ক্ষেত্রে মেয়েরা সিসিটিভি ফুটেজ না থাকা সত্ত্বেও বিচার পায়। তো এক্ষেত্রে কি আমাদের সংবিধানে এমন কোনো রুল আছে যেটাকে এটাকে আলাদা করে কোনো দেয়াল তুলে দেয়নি এবং দেয়াল কখনো উঠবে না এরকম কোনো ব্যবস্থা হয়? এটাই থ্যাংক ইউ। এটা খুব সুন্দর প্রশ্ন যে মহিলা এরকম নির্যাতিত হচ্ছে, পুলিশের কাছে কমপ্লেন করলো, তারটাই সত্যি বলে ধরে নেয়, আর পুরুষ নির্যাতিত হলেও নানা রকম প্রশ্ন, ইনভেস্টিগেশন মানতে চায় না অ্যাডমিনিস্ট্রেশন। এটার কারণ হচ্ছে কি? এটার কারণ হচ্ছে বহুদিন আগে আমাদের দেশেতে, যদিও সেটা এখনো রয়েছে, মহিলাদের একটু উইকার সেকশন মধ্যে ভাবা হতো। সেই জন্যই এই জিনিসটা চলে আসছে এবং আগামী দিনে এটা নিয়ে লেজিসলেচার চিন্তা করবে যে এই ইনভেস্টিগেশনটা যখন একটা ছেলে কমপ্লেন করবে তখন তার ক্ষেত্রে যেন হয়। যেমন একটা ক্রিমিনাল প্রসিডিওর কোডে 125 ধারা, অর্থাৎ কোন ছেলে বিয়ে করার পরে তার স্ত্রীকে তাড়িয়ে দিল, তখন স্ত্রী সাধারণত 125 ধারায় কেস করে মেইনটেনেন্সের জন্য। এবার একটা প্রশ্ন উঠল আদালতে যে কেন মেইনটেনেন্স দেবে, ছেলে চাকরি করে না করতে টাকা হয়। সুপ্রিম কোর্ট বলল মাটি কেটে হলেও টাকা খাওয়াতে হবে বউকে। এই যে জিনিসটা তখন বললো না, ছেলে যদি মেইনটেনেন্স চায়, কিন্তু আজ পর্যন্ত দেখা গেল ছেলে কোনো মেইনটেনেন্সকে সাধারণত করেনি, মেয়েরাই করেছে। এই পজিশন ভারতবর্ষে এখন পর্যন্ত রয়েছে এবং legislators are trying to create law if practicable in future. আগে প্রশ্ন করবে? এনি কোয়েশ্চেন? কৃষ্ণ এসো সামনে। আমার প্রশ্নের পরে আমার নেক্সট আগের বারের হেঁটে যাওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে আমি কি বলতে চেয়েছিলাম আগের বারেরটা। এবারে আমি একটুখানি অন্যদিকে আসছি, যদিও আজ মানবাধিকার নিয়ে প্রোগ্রামটা হচ্ছে, কিন্তু ল অ্যাওয়ারনেস নিয়ে আমার মনে হয় আমি সেফ সমাজের কথা বলছি, যেখানে আমি যখনই দাঁড়িয়ে থাকি মানবাধিকার আছে, ল অ্যাওয়ারনেস আছে, সোশ্যাল সার্ভিস আছে, সমস্ত কিছু। কিন্তু আমি আমার একটা যদি সেফ সোসাইটির কথা বলি, তাহলে এখন আমাদের কথা অনুযায়ী যতটা আমার নলেজ যে এক্সট্রিম পানিশমেন্ট উঠে গেছে, কিন্তু এক্সট্রিম ক্রাইম গুলো কমেনি। এক্সট্রিম ক্রাইম গুলো কমানোর জন্য এক্সট্রিম পানিশমেন্টটা কি ফিরিয়ে আনা জরুরি নয়? আর যেখানে আমাদের এখানে ক্রাইম রেট এবং ক্রিমিনাল কেস অনুযায়ী জজের সংখ্যা ভারতবর্ষে কম, একজনের মাথার উপর 1 লাখ করে কেস পেন্ডিং রয়েছে একজন জজের উপর। তো সেখানে কোনো ফাস্ট ট্র্যাক কোর্ট বলছি কি কোনোভাবে কি যারা মানে ভিকটিম তাদেরকে সুবিচার দেওয়া যাবে না? এবং আমার একটা পার্সোনাল ভিউ আছে যে রেট ইজ ইকুয়াল টু 7 ইয়ার, মানে আমি যদি ঠিক সময় শুরু করি তাহলে আমার লাইফে আমি 7 বার চান্স পাচ্ছি, বেরোবো করবো আবার ঢুকবো, বেরোবো করবো আবার ঢুকবো। আমার কাছে মনে হয় যে এটা কি এত বড় কথা নিয়ে চলাটা কি খুব সুখকর যে একটা মানুষকে এতবার চান্স দেওয়া? আমার ছোট থেকে জানে আসছি যে এটা মানে আমি যেটা মনে আমার বলতে কাঁপে ওই জিনিসটা রেপ, শুনতে অনেকে খারাপ লাগছে কিন্তু বলতে হবে, শুনতে হবে। অনেকে হয়ে গেলে বলতে পারে না, ঘটনা ঘটে গেছে অনেকে বলতে পারেনি, এরকম কেস আমরা দেখেছি। সময় অভাবে এভিডেন্স কালেক্ট করা যায়নি, যখন অনেক জিনিসটা খারাপ হয়ে গেছে তারপর আমরা একটা মিডিয়াতে জানতে পারছি।
ইভেন এইরকম হচ্ছে কেসটা এখানে যে আমি মিডিয়া ফলো মিডিয়া এবং ফেসবুকে মেমোরি লাইন ফলো করে দেখবো ঠিক বছরের কিছু কিছু সময় মিডিয়া কিছু কিছু কেস করা হয়, কিন্তু আমরা জানি প্রত্যেক 28 মিনিটে এক করে রেপ হয়ে যাচ্ছে, সে সব খবর আসে না। কিন্তু ক্রিমিনাল গুলো রয়েছে, ক্রিমিনাল থেকে আমরা যে করা ধরা পড়ে তাদেরকে নিয়ে গিয়ে বাড়িতে আমাদের সেন্টার দিয়ে রাখছি, বিরিয়ানি খাওয়াচ্ছি, তাদের সুন্দর একটা প্রসেসে রাখছি। তো এটা কতদিন চলবে? আর আমরা এই সেফ সমাজ পাওয়ার আশায় স্বপ্নেতে কতদিন বাঁচবো? এটা একটা ভালো আলোচনা এবং প্রশ্ন। বহুদিন আগে এবং রিসেন্টলিও কিছু জাজমেন্টে, কারণ আমরা যদি সুপ্রিম কোর্টের উপরে উঠতে পারি না, ভারতবর্ষের সংবিধান যতটুকু ক্ষমতা দিয়েছে সেই অনুযায়ী কোর্টেও কথা বলতে হবে। নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে বলে দিয়েছে যে যদি তোমার মনে হয়, বিচার ব্যবস্থার যদি মনে হয় এইটাই যে বিচার পর্ব শেষ, আসামি দোষ প্রমাণিত, তবে যেন লিনিয়েন্ট ভিউ না নেওয়া হয়। এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলে দিয়েছে। একবার দোষ প্রমাণ হলে, বিশেষ করে রেপ কেসে যদি দোষ প্রমাণ হয়, তাহলে লিনিয়েন্সি দেখানোর কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে আমাদের দেশে প্রায়শই শোনা যায় ফাঁসি থাকবে কি থাকবে না। এটা বিরাট আলোচনা, প্রশ্নের বটে। ক্যাপিটাল পানিশমেন্ট রেয়ার অফ দি রেয়ারেস্ট কেসেতে হয়। এইবার ডিসক্রিপশন হচ্ছে এখানে বড় পার্ট প্লে করে। রেয়ার অফ দি রেয়ারেস্ট কিনা সেটা স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে মানুষের মনের মধ্যে, এটা কে বিচার করবে? আমার মতে একটা লোকের এই পরিস্থিতিতে তার ফাঁসি হওয়া উচিত। কেন? রেয়ার অফ দি রেয়ারেস্ট আমি মনে করছি। আমার অন্য জনের ভিউ হচ্ছে না, এটা রেয়ারেস্ট অফ দি রেয়ারেস্টের মধ্যে পড়ে না, তাই এখানে ফাঁসি হওয়াটা ঠিক না। যাবতীয় আমাদের এর ফলে অনেক কেস লোয়ার কোর্টে গিয়ে ফাঁসি হয়। আপনারা দেখেন পেপারে প্রথম কোর্টে গিয়ে ফাইন্ডিং হচ্ছে না, এটা রেয়ার অফ দি রেয়ারেস্ট কেসের মধ্যে পড়ে না, তাহলেই এটা ফাঁসি হতে পারে না। তাই এই পরিস্থিতিতে আলোচনা চলছে, আগে চলছে। কিছু কিছু সময় মানবাধিকার যারা আলোচনায় বসছে তারা বলছে ফাঁসি হলে তো কারেকশনের জায়গায় রইল না, তাহলে কারেকশনের হোম রেখে লাভ কি? এইরকম আলোচনা হয়। কিন্তু যদি জিজ্ঞাসা করেন যে তাহলে যে মার্ডার হচ্ছে তার মা কি কাঁদবে? কি ব্যাপার? উনি একটা খুন করে আবার আরেকটা খুন করতে যাচ্ছে, একটা অপরাধ ঘটিয়ে আরেকটা অপরাধ ঘটে, এরকম চলছে। একটা মহিলা, তার অবস্থাটা কি?
not physically raped. His mental condition is also raped. However, এইটা চিন্তা করতে হবে। একটা রেপ কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে the soul is being attacked, soul is being destroyed slowly, not physically. এইটা সবসময় চিন্তা করতে হবে। কাজে সেই ক্ষেত্রে ভারতবর্ষে খুনের মামলা, রেপ কেসের মামলা করছে, আমরা আদালতের বাইরে অনেক সময় দেখি মানুষজন বলছে সাক্ষী এর সাজা হোক, এর ফাঁসি হোক, কিন্তু ভারতবর্ষে যারা মিডিয়ার সামনে বলছে তাদের এইটুকু জানতে হবে যে শুধু এই কথা বললেই ফাঁসি হবে না, ফাঁসি সাক্ষীর ভিত্তিতে হবে। ফাঁসি একটা জবানবন্দি চাই, যা ফলে জজ সাহেব যিনি থাকবেন তিনি যেন ঠিক বিচার করতে পারেন। সব সময় এটাই আরেকটা জিনিস সবসময় জেনে রাখবেন, কোন খুন, এই কথাটা উঠলে বলে আইনের কথাটা বলি, কোন খুনের মামলা সবার সামনে হয় না, মানে খুন সবার সামনে করে না কেউ, চেইন অফ সার্কামস্ট্যান্সেস বুঝতে হবে। আমি একজনকে খুন করতে চাই, সবার সামনে আমি খুন করবো না বা উনি খুন করবেন, কেন? সবাই তো সাক্ষী হয়ে যাবে, সাক্ষী মিললেই তো সাজা। সে এমন ভাবে খুন করবে যাতে কোনো সাক্ষী না থাকে, কিন্তু আইনে এমন ব্যবস্থা আছে, চেইন অফ সার্কামস্ট্যান্সেস এটাকে বলা হয়। একটা ছোট্ট কথা বলি, আমি যখন আইন কলেজে পড়ি তখন একজন প্রফেসর উনি ছোট্ট করে বললো যে হোয়াট ইজ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এইটাই, আমার এই ঘরের মধ্যে আমি আর সঞ্জয় বাবু আর উনি রয়েছে, কিছুক্ষণ বাদে আমি খুন হয়ে গেছি, এনারা দুজন বেরিয়ে গেল, হঠাৎ কি আর কেউ নেই, এই দুজনই হচ্ছে সাক্ষী। Circumstances will say that these persons have seen the commitment of the offense. এইটাই জলের মতো ম্যানিফেস্টেড লাভ, বাট সার্কামস্ট্যান্সেস। এইটাই হচ্ছে বড় কথা। যে আর সর্বশেষ বলে কি আমার মত ফাঁসি থাকা উচিত। স্যার বলছি, আমার একটা প্রশ্ন। আমার নাম নবনীতা মণ্ডল। এতগুলো মিডিয়া নিয়ে ফেক নিউজ বা ফেক একটা যেটা বলে তারপরে লিগেশন দেওয়া, এটা এখনো কথা বলবো, এটা তো আছে কিন্তু হয়নি। আমরা ধনঞ্জয়ের নাম আশা করছি সবাই জানি। ধনঞ্জয়ের যে ফাঁসিটা হয়েছিল একটি মেয়েকে রেপ এবং হত্যা করার জন্য, এবং সেটা ফাইনালি ঠিক করে যে খুব যে পরিষ্কারভাবে প্রমাণ হয়েছিল যে ধনঞ্জয় ব্যাপারটা করেছে, এটা কিন্তু নয়। কিন্তু তারপরে ধনঞ্জয় ফাঁসি হয়েছিল কারণ সে একটা খুবই নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করতো এবং তার হয়তো পারিবারিক অবস্থা অত সচ্ছলতা ছিল না। এবং তাছাড়াও হয়েছে আরশি হত্যাকাণ্ড হয়েছে, যেখানে তার মা বাবাকে মানে খুব বাজেভাবে একটা মিডিয়ার দ্বারা, এক কথাতে মিডিয়ার দ্বারা বিচ্ছিন্নভাবে হ্যারাস করা হয়েছিল। তারা হয়তো পরেও দিয়েছে এই জিনিসটা, কিন্তু মিডিয়ার প্রভোকেশনের জন্য তাদেরকেই এলিগেটেড করা হয়েছে না যে তারাই করেছে। ধনঞ্জয় ব্যাপারটাও তাই, মিডিয়া ওর দিকেই এমন করছিল যে সেই করেছে, এবং মিডিয়ার চাপে পড়ে এরকম অনেক কাণ্ড হয় যে তারা হয়তো করেনি, কিন্তু মিডিয়ার চাপে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে, পরিবেশের চাপে তারা সাজা পায়। এই সাজাটা পাওয়াটা কি খুব ঠিক, এবং এটার কি কোনো মানে আছে যে ওরা তো এটা করে না, মানে এটা তো যারা ওদের জায়গায় হওয়া উচিত, কিন্তু তারা সেটা পাচ্ছে। মানে তাদের মা বাবা তাদের মানে কিছু হয়নি, কিন্তু তারা যে এত বছর ধরে তাদের কোর্টে যাতায়াত, তাদের যে একটা সমাজে তাদের একটা মুখ না দেখাতে পাওয়া, এবং ধনঞ্জয়ের তো মৃত্যুই হয়ে গেল, ফাঁসি হয়ে গেল, এবং আমরা একটা
জয় হিন্দ বলে আই থিঙ্ক একটা নতুন সিনেমা বেরিয়েছে, ওখানে দেখলাম ওখানে একটা মানে আইনের অপব্যবহার করে যেটা করা হয় মানুষ, ওটা আজকে থেকে তো হয়ে আসছে, অনেক কাল ধরে হয়ে আসছে, এই জিনিসটা কি কোনো হয়নি? এই যে প্রশ্নটা করলে, এই প্রশ্নটা অনেকেই করেছে। আমি ধনঞ্জয়ের যে বাঁকুড়া জেলার লোক, শুশুনিয়া পাহাড়ের কাছে তার বাড়ি, এটা জানলাম কি করে, আমি খবরের কাগজ থেকে জানি। আমি যখন বাঁকুড়ায় ডিস্ট্রিক্ট জাজ হিসেবে যাই, তখন ওখানে চাল নেওয়ার পরে আমার সঙ্গে ওখানকার ডিএসপি এবং অন্যান্য যারা পুলিশের লোক, তারাও গেল, কি বললো, আমার একজন হোমগার্ড বললো যে স্যার ওই হচ্ছে ধনঞ্জয়ের বাড়ি। তখনই আমার মনে পড়ে গেল। যাই হোক, এই কথাটা বলার পরে ওরা আমার কাছে কিছু কথা বলবো, যেগুলো একটু আগে যে ছাত্রীটি বলে গেল তার সঙ্গে কিছু মিল আছে। তা ভারতবর্ষের বিচার ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে, এবং মানুষের মন আর নিজেকে জিজ্ঞাসা করে এটা কি ঠিক করবো, এটা থেকে কেউ কাউকে বিরত করতে পারে। কিন্তু কথা বলতে তার পাবলিকলি কথা বলার উপরে কিছুটা বাধা নিষেধ করতেই পারে। এই সময়টা অন্য ব্যাপার, তবে এটা ভুলে দেওয়া ভারতবর্ষের বিচার ব্যবস্থা এরকম যে লোয়ার কোর্ট সাজা দেয়, কিন্তু লোয়ার কোর্ট জেলা জজ সাজা বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সাজা দিলেই হবে না, ওটা হাইকোর্টে পাঠাতে হবে। হাইকোর্ট অনুমোদন দেবে, তারপর হাইকোর্ট যদি ওই রায় বহাল থাকে তাহলে সুপ্রিম কোর্টে যাবে, এখানে ডিভিশন বেঞ্চ হবে, ওখানে হাইকোর্ট সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চ যাবে, তারপর রাষ্ট্রপতির কাছে যাবে, এত স্তর পার হতে হবে। আরে এত স্তর পার হয়েছে, রাষ্ট্রপতি দুবার এটা নিয়ে কনসিডার করেছে, তোমরা সবাই দেখেছ। এরপরেও এই ব্যাপারটা হলো, এই ব্যাপারটার মধ্যে বিতর্ক রয়েছে। আর বিতর্ক মানুষ যদি নিজের মনে করে বা নিজেদের মধ্যে করে, সেই স্বাধীনতাকেও কেড়ে নিতে পারে। তাই ফাঁসিটা ঠিক হয়েছে কি হয়নি, এই প্রশ্ন মানুষের মনের মধ্যে থেকেই যাবে। ফাঁসি হয়েও গেছে। আর এই এত সব ঘটনা আমি নিজে কিছুটা জানি, যেমন আমি যে ফাঁসি দিয়েছে অর্ডারটা আলিপুর কোর্টের কালী সাহেব নামে একজন জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, ওটাকে চিনি, খুবই ভালো জজ। যাই হোক, তারপরে ওনার রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ হয় হাইকোর্টে। হাইকোর্টে গিয়ে করেছিল, অনেকে বলে যে অনেকদিন মামলাটা করেছিল, এতদিন বাজে হচ্ছে কেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা তো মানুষের মনে প্রশ্ন থেকেই যাবে। কিন্তু ভারতবর্ষের আরেকটা কথা বলেছি যে 1 লক্ষ আসামি, ভারতবর্ষের মূল যে চিন্তা বিচার ব্যবস্থা
1 লক্ষ আসামি যারা দোষ করেছে তারা ছাড়া পেয়ে যায়, কিন্তু একটা নির্দোষিত জন্য যেন সাজা না হয়, এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখন চলছে। তাহলে ইংরেজিতে বলা হয় যে প্রসিকিউশন উইল হ্যাভ টু প্রুভ ইটস ওন কেস বিয়ন্ড রিজনেবল শ্যাডো অফ ডাউট। যদি একটা সন্দেহের বিন্দুমাত্র সৃষ্টি হয় সেটা আসামির পক্ষে যায়। আমি দোষ করি, আমার বাড়ির সামনে একটা মারা আমি দেখেছি, কিন্তু আমি আদালতে গিয়ে হয়তো বললাম, আমার আরেকটা লোক বললো না, এইরকম হবে। ফলে হচ্ছে কি আমার মনের মধ্যে কন্ট্রাডিকশন, বিচারকের মনের মধ্যে যদি বিন্দুমাত্র কন্ট্রাডিকশন হয় তবে সেই আপনি ছাড়া পেয়ে। কেন ছাড়া হয়? ঘটনা ঘটেছে, এই তোমরা বিভিন্ন সময় দেখে আমার সামনে ঘটনা ঘটলো, এর আমার বিচার সাজা হচ্ছে না। আমার মিসেস আমার ওয়াইফ বলল, কি বিচার ব্যবস্থা, এই লোকটাকে মারলো আর বের পেয়ে গেল। অটোওয়ালা মহিলাকে মারলো, অটোওয়ালা গ্রেফতার হলো, পরের দিন বের হয়ে গেল। হাকিম বা জজ আটকে রাখতে পারে না। তারপর বিচার ব্যবস্থায় বিচার হবে, দেখা গেল কোথাও সামান্যতম কন্ট্রাডিকশন আছে, আর সেই কন্ট্রাডিকশন টুকু যাবে আসামি প্রমাণ, মানে রিজনেবল শ্যাডো অফ ডাউট। কথাটা ধরতে হবে যে রিজনেবল শ্যাডো অফ ডাউট যদি থাকে তাহলে আসামি আসবে, ওইটা আসামির পক্ষে যায়। কাজেই এখানে ধনঞ্জয়ের যে ব্যাপারটা হয়েছে সেটা মানে এই পরিস্থিতিতে রিজনেবল শ্যাডো অফ ডাউট বিচারক পায়। শুধু লোয়ার কোর্টের জজ সে পায়নি, তা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পায়, সিঙ্গেল বেঞ্চ পায়নি, ডিভিশন বেঞ্চ পায়। অর্থাৎ এরা ছাকনি যাচ্ছে, তারপরে সুপ্রিম কোর্ট গেল, সেখানে পায়নি, তারপর রাষ্ট্রপতি হলো, রাষ্ট্রপতি নিজে কখনো পারে না, রাষ্ট্রপতি বেঞ্চ বসান, অন্যান্য এক্সপার্ট তারা বসে, যেটা ঠিক হলো। এতগুলো স্টেজ পার হয়েছে, এই স্টেজে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি যা করেছে সেটাই অফিসিয়ালি বলতে হবে, ঠিক আছে। এছাড়া আমি বলতে হবে না, আমার মনে উদয় হতে পারে সন্দেহ, ছাত্রছাত্রীদের মনে উদয় হতে পারে, কিন্তু পাবলিকলি এটা ব্যক্ত করা যাবে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট বা রাষ্ট্রপতি ভুল হয়েছে এটা। প্রত্যেক অনুষ্ঠানের শেষে বিশেষ করে তার যদি একটা আলোচনা সভা হয়, তারপরে আনুষ্ঠানিকভাবে একটা ধন্যবাদ জ্ঞাপনের পর্ব থাকে। সেই ধন্যবাদ জ্ঞাপনটা নিছক ধন্যবাদ জ্ঞাপন যেন না হয়, সেই সেইটার জন্য একটা কথা বলবো। প্রথম হচ্ছে, আজকের দিনটা বিশ্ব মানবাধিকার দিবস। সেই বিশ্বজনীন মানবাধিকার দিবসে আমাদের আলোচনার বিষয় ছিল হিউম্যান রাইটস, ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস। মাঝে মাঝে কথা ধরে দু একবার হিউম্যান ডিউটিজ এর কথা এসেছিল, এবং আমরা বিভিন্ন দেশে যদি আমরা খবরের কাগজগুলো ফলো করি বা বিভিন্ন মিডিয়ায় খবরগুলো দেখি, দেখবো পৃথিবীর সব দেশেই প্রতি মুহূর্তেই কোথাও না কোথাও মানবাধিকার লঙ্ঘনে ছোট এবং বড় ঘটনা ঘটে চলেছে। যেমন কিছুদিন আগে আমাদের দেশেরই নাগাল্যান্ডে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। সেখানে অন্য আইনের দ্বারা সশস্ত্র বাহিনী চালিত হয় বলে
সেগুলোকে আমরা অন্তত বিশ্ব সেটাকে মানবাধিকার লঙ্ঘনের তকমা এখনো পর্যন্ত দেয়নি, কিন্তু এরকম অনবরতই সর্বত্রই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। কোনটা মানবাধিকার লঙ্ঘন এবং কোনটা মানবাধিকার লঙ্ঘন নয় সেটা খুব সূক্ষ্ম ব্যাপার, এবং সাধারণভাবে আমরা কোনো মানুষ বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান যদি অমানবিক আচরণ করে এবং মানবাধিকার লঙ্ঘন করে, আমরা সেই সব ক্ষেত্রে কিন্তু মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনতে পারি না। আমার ছেলে একটি স্কুলে অত্যাচারিত হয়, মহিলা জানে, এবং তখন আমি মানবাধিকার কমিশনের কাছে গিয়েছিলাম, কিন্তু মানবাধিকার কমিশন হাত তুলে দিয়েছিল। কেননা তাদের বক্তব্য হচ্ছে প্রাইভেট স্কুলে যদি একটা স্টুডেন্টকে মেরেও ফেলে সেটা পুলিশ দেখবে, ফৌজদারি আইনে হবে। এটা মানবাধিকারের বিষয় নয়। মানবাধিকারের বিষয় তখনই সাধারণত হয় যখন স্টেটে ভূমিকাটা, যদি ফৌজদারি করতে গিয়ে কোথাও যদি লেখনি হয়, তখন যে অভিযুক্ত হচ্ছে সে করতে পারে বা অন্য কোনো এজেন্সি করতে পারে, তারা সেই ব্যাপারটা নিয়ে তখন যা করার মানবাধিকার কমিশন তখন সেটা দেখবে। এবং যৌথভাবে যদি কোথাও রাষ্ট্রের কোনো বাহিনীর দ্বারা বা রাষ্ট্রের কোনো এজেন্সির দ্বারা কোনো রকম ঘটনা ঘটে, তখন কিন্তু মানবাধিকার কমিশন সরাসরি নিজেরাই তার সেক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। আমরা এত কথা বলার এটা জায়গা নয়, কারণ যারা এখানে বিশেষ করে হিউম্যানিটিস পড়ছো কারা কারা, মানে আর্টস ডিপার্টমেন্টে কারা কারা আছে? অনেক আছে। পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফিতে আমি খুব ভালো করে জানি প্রায় 100 নম্বরের কোর্স আছে হিউম্যান রাইটস। কাজেই তোমাদের অনেক সুযোগ হবে হিউম্যান রাইটস সম্পর্কে জানার এবং খুঁটিনাটি জানার। এবং তাছাড়া তোমরা জানি না কতটা অ্যাকোমোডেশন আছে, সঞ্জয় বলতে পারবে, যে আমাদের যে লিগ্যাল অ্যাওয়ারনেস সেল আছে, যে আমরা যারা নাগরিক, আমরা যারা গণতান্ত্রিক দেশে বাস করি, তাদের যদি মাথা উঁচু করে বাঁচতে হয়, তার যদি আর্থিক সামর্থ্য কম থাকে, তাহলে কিন্তু তার জন্য আইনি পরিষেবার বন্দোবস্ত আছে আমাদের দেশে। সেই সমস্ত বিষয় নিয়ে সচেতন করার জন্য আমাদের কলেজের ছাত্রছাত্রীদের জন্য লিগ্যাল অ্যাওয়ারনেস সেল আছে। সেই লিগ্যাল অ্যাওয়ারনেস সেলে মাঝে মাঝে বিভিন্ন আইন নিয়ে, যে আইনগুলো প্রত্যেক নাগরিকের জানা উচিত। এবং ইনফ্যাক্ট গণতন্ত্র যখন গ্রিসে প্রথম হয়েছিল, তখন এই লিটারেসির একটা পার্ট ছিল লিগ্যাল অ্যাওয়ারনেস। লিগ্যাল অ্যাওয়ারনেস ছাড়া কেউ পূর্ণ নাগরিক হতে পারে, হওয়া সম্ভব নয়। সেই কারণেই আমাদের কলেজে অত্যন্ত সচেতন ভাবে সঞ্জয় বাবু এই কোর্সটা চালাচ্ছেন, এই সেলটা চালাচ্ছেন, এবং তার মাঝে মাঝে নানা রকম প্রোগ্রাম হয়। তোমরা সকলেই সেখানে উপস্থিত থাকবে এবং দেশের আইন সম্পর্কে এবং যে আইনগুলো তোমাদের প্রত্যেকের জানা উচিত নিজের অধিকার বজায় রাখার জন্য এবং নিজের ক্ষমতার মধ্যে নিজের যেটুকু কর্তব্য পালন করার সেটুকু ঠিকঠাক করতে পারার জন্য তোমাদের সেইগুলো জানার ভীষণ প্রয়োজন। আমাকে মাঝে মাঝে শিক্ষক হিসেবে বলতে হয় যে হ্যাঁ, তোদের লাইব্রেরিটা ইউজ করিস না কেন? লাইব্রেরিতে বই পড়তে পারার অধিকারটা অধিকার, কিন্তু স্টুডেন্টরা মনে করে যে ওটা আমার প্রিভিলেজ। দয়া করে যদি লাইব্রেরিয়ান সাহেব অনুমতি দেন, আমরা গিয়ে পড়তে পারবো। কলেজে পিউরিফাইড ওয়াটার, সে রীতিমতো আন্দোলন করতে হয়েছিল যে কেন পিউরিফাইড ওয়াটারের বন্দোবস্ত থাকবে না। শেষকালে আমরা কয়েকজন শিক্ষক মিলে বাইরের একটা সংস্থার সাথে যোগাযোগ করে ছাত্রছাত্রীদের জন্য পিউরিফাইড ওয়াটারের ব্যবস্থা করি। তার আগে টিচারদের জন্য ব্যবস্থা হয়েছিল, প্রিন্সিপালের ঘরে ঘরে ব্যবস্থা হয়েছিল, কিন্তু আমরা ছাত্রদের জন্য কিন্তু পাবলিক পিউরিফাইড ওয়াটারের ব্যবস্থা করতে পারি, কারণ এটা কি প্রিভিলেজ, দ্যাটস নট আ রাইট। এখন ভারত সরকারের বোধহয় জল জীবন মিশন নাকি এসেছে যে পিউরিফাইড ওয়াটার, পিওর এয়ার, এগুলো আমাদের রাইট, এগুলো হিউম্যান রাইট না, এগুলো রাইট, এগুলো অ্যাকর্ডে বৃহত্তর হিউম্যান রাইটও বটে। কারণ মাথা উঁচু করে নিজের মানুষ হিসেবে মানুষকে বিকশিত করবার জন্য এই অধিকারগুলো দরকার। আমি অনেকক্ষণ এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা
তাদের একটি অংশ সম্পর্কে অনেক কথা বললাম, সেটা হচ্ছে লিগ্যাল অ্যাওয়ারনেস। তাছাড়া আছে NCNSS, ন্যাশনাল সার্ভিস স্কিম। এই যে কোডটা, এই কোডটা আমাকে ন্যাশনাল সার্ভিস স্কিম দিয়েছে, সরকার অনাধিকার দিয়েছে বলে। ন্যাশনাল সার্ভিস স্কিমে এমন কোনো কাজ নেই যা করা যায় না, মানে খারাপ কাজ না, গুণ করে আসে ভালো ভালো কাজ। হ্যাঁ, আমি একটা ইংরেজিতে গল্পের বই লিখছি, স্টোরিজ অফ এনএসএস বলে। অনাদি স্যারকে বলেছি কিছু ফান্ডের ব্যবস্থা করতে, যাতে ছাপিয়ে অন্তত 400টা এনএসএস ভলান্টিয়ারকে দেওয়া যায়। বইটা প্রায় লেখা হয়ে এসছে, ছোট ছোট ইংরেজি গল্প, যে একটা সাধারণ মানুষ, একজন সাধারণ এনএসএস ভলান্টিয়ার, তার রিসোর্স খুব কম, কিন্তু সেই রিসোর্স এবং বিরাট আকাশের মতো মন নিয়ে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং অনেক বড় বড় কাজ এর শুভ সূচনা করে দিতে পারে। কাজটা পরে দরকারিয়ে এগোবে। বর্তমানে একটা গ্রামীণ আছে, তার নাম হচ্ছে এনএসএস ভিলেজ। সেখানে উন্নয়নের সুযোগ শুরুটা করে দিয়েছে। আমরা এরকম অনেক কাজ করেছি এনএসএস এর ছেলেমেয়েদের নিয়ে, এবং একটা সময় শুধু ভারতবর্ষ নয়, জাপান, ইউএসএ থেকে লোকেরা আসতো আমাদের কলেজের এনএসএস দেখতে। গল্প কথা নয়, এগুলো সত্য কথা। সেই নিউজপেপার কাটিংস আমার কাছে আছে। যদি বেশি টাকা দেয় আমাদের স্যার, সেই কাটিং স্টাডিংস গুলো, নিউজ ক্লিপিংস গুলো আমি ছেপে দিয়ে দেবো, আমাদের ন্যাকে হয়তো কাজে লাগবে। এই ন্যাকের প্রসঙ্গ যখন এলো, IQAC এর কথা আর আসে, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল। শ্রীরামপুর কলেজ এককালে বলছে এই কারণে, আমাদের সেই গ্রেড দেখানোর পর্বটা 16 সালের জানুয়ারির পরে আমরা এই গ্রেড এটা বলতে পারি আইনত, কিন্তু আমরা দুবার অ্যাক্রেডিটেড এবং রিঅ্যাক্রেডিটেড হয়েছি, এবং সেই কোয়ালিটিটা যাদের মেইনটেইন করে রাখার দায়িত্ব, তারা হচ্ছে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল। এছাড়া বোধহয় আমাদের নাম দিয়েছে ডিওয়াইডি বেস, না থাকলে বলবো না, ব্যানারটা ছোট করেছে, তিনটে শব্দ এটা ডিওয়াইডি। ডিওয়াইডি হচ্ছে ডিপ্লোমা ইন ইউথ ডেভেলপমেন্ট। তোমরা যারা এখানে আছো সবাই অন্তত এইচএস পাস করে এসছো, এবং তোমাদের ঠিক একটা কল্পনা করো, তোমাদের বয়সী ছেলে বা মেয়ে যারা এক ফোঁটা লেখাপড়া করেনি, নীরব, এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে তোমরা ভাব সম্পদে বলীয়ান হয়েছো। লেখাপড়া শেখা মানেও একটা সম্পদ আহরণ করা, যেটা নিজের ভেতরে থেকে যায়, যেটার নাম হচ্ছে ভাব সম্পদ। এটারই গাল করা নাম হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ঠিক আছে, মানবিক সম্পদের বিকাশ। ইউথ ডেভেলপমেন্ট করাটার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইউথ ফোর্স 95% বাজে খরচ হয়ে যায়। সেই 95% বাজে খরচের 90% কলেজের স্টেপসে দেখতে পাবে। একজনকে আমি লক্ষ্য করেছি 10টার সময় তারা স্টেপসে বসে আছে, 5টার সময় কলেজে যাওয়ার সময় দেখছি তারা স্টেপসে বসে আছে। একদিন আমি ডেকে জিজ্ঞেস করেছি, আরে কলেজে এসেছিস বাবা মা জানে একটা ক্লাস করেছিস সারাদিনে? না, করেনি, তারা ক্লাস করেনি। তা এই যে হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে আমি খুব বিনাইন একটা এক্সাম্পল দিলাম, যে গসিপ করে তারা নিজেদেরকে বইয়ে দিচ্ছে। এরাই লটারির টিকিট কাটে। আমি এমন একটা জায়গায়, আমার বাড়ি স্টেশনের কাছে, সেখানে প্রতি মানে শ্রীরামপুর স্টেশনের কাছে বস্তা বস্তা লটারির টিকিট বিক্রি হয়। বস্তা বস্তা লটারির টিকিট বিক্রি হয়। আমাদের একটি ছাত্রী বলছিল যে তাদের বাড়িতে ঠোঙা বানানো হয়, ঠোঙার বানানোর পিছনে চাপি দেওয়ার জন্য বস্তা বস্তা নাকি টিকিট পার হয়ে যাওয়া লটারির টিকিট দিয়ে যায় শ্রীরামপুরে। তাহলে বোঝা যায় এই পরিমাণ টিকিট এখানে আসে, এবং তার ভ্যালুয়েশন কোটি কোটি টাকা। তারা কি করছে? তারা স্বপ্নের পেশা করছে। ইউথ ফোর্স পরিশ্রম শ্রমপরায়ণতার থেকে সরে যাচ্ছে স্বপ্ন প্রবণতার দিকে। তারা ভাবছে, রোজই খবরের কাগজে নাকি একটা করে লোক 1 কোটি টাকা করে পাচ্ছে, ওইটা তারা রোজ কেটে দেয়ালে লাগিয়ে রাখছে। সে ভাবছে সেও কোনোদিন 1 কোটি টাকা পাবে,
আর ওটা ব্যাংকে রেখে সুদে খাবে আর মাঝে মাঝে আবার করে লটারির টিকিট কাটবে। এই হচ্ছে একটা জীবন। আর একটা মারাত্মক জিনিস আমার খুব দুঃখ হয় মাঝে মাঝে অনেক রাত করে ফিরলে আমার যে বিল্ডিং এ বাড়ি এখন সেখানে তা ভাস্করই কম, এক এক দিন দেখতাম রাত 10টার সময় আমাদের একটি ছাত্রী একটা আননোন লোকের সাথে মদের বার থেকে নেমে আসছে। মদ খাওয়া খারাপ কি ভালো, দেশ কেন এটাকে পারমিশন দেয় সেসব ভিন্ন প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে মাত্রা জ্ঞান নিয়ে ইয়ং বয়সের ছেলে মেয়েদের পক্ষে নেশা করা কতটা সম্ভব। যেমন লটারি জুয়া তেমনি আরো অনেক রকম জুয়া আছে এবং তোমরা দেখবে ওই রোজ মোবাইলে অনেকেই বলে স্যার এটা এসে কি করবো, খেলবো কিনা। হ্যাঁ, তাদের অনেকেরই আবার নেট ব্যাংকিং কিছু পয়সা করি বাবা মা দিয়ে দেয়, এইসব খেলে তারা এ করে। তা এই যে নানা রকম নেশা এবং স্বপ্ন প্রবণতা, জুয়া আর গসিপ এইগুলো দিয়ে যুব শক্তির 90% এনার্জি কিন্তু খরচ হয়ে যাচ্ছে। কিন্তু যুব শক্তিকে যদি আমরা ঠিকঠাক কাজে লাগাতে পারতাম তাহলে কিন্তু একটা জিরোকেও হিরো করা যায় এবং আমরা তা গত 3-4 বছরে ইউথ ডেভেলপমেন্ট কোর্সে করে দেখিয়েছি। যারা একটা বাক্য সঠিক বলতে পারতো না তারা বেলুড় বিদ্যা মন্দিরের মতো জায়গায় আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ইংরেজিতে বক্তৃতা করেছে। কি করে সম্ভব? অনেক কাজ। প্রথম জিনিস হচ্ছে যে তোমরা দেখবে এখন প্রত্যেক ডিপার্টমেন্টের মেন্টর মেন্টি তৈরি হচ্ছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে গুরু বা শিক্ষকের সাথে প্রাণ খুলে কথাবার্তা বলা শুধু কর্তব্য, অথচ সেটা খুব দরকার। কারণ একটা বয়সে, এই বয়সে এমন অনেক বিষয়ে এমন অনেক জিজ্ঞাসা জাগে যে জিজ্ঞাসার উত্তরগুলো সব গুগলে নেই, আবার গুগলে সার্চ দিলে দেখা যাবে 1374টা রেজাল্টস। এরকম দেখায় তো? এবারে কোনটা আমার পক্ষে প্রযোজ্য, কোনটা আমার পক্ষে প্রযোজ্য নয় সেটা বুঝিয়ে বলার জন্য কিন্তু একজন যোগ্য শিক্ষক বা শিক্ষিকার দরকার আছে, তা না হলে কিন্তু সেটা সম্ভব। আমাদের কলেজে এই ধরনের কোর্স করার জন্য 2004 সালে যখন ন্যাক পিআরটি ভিজিট হয় তখন তারা একটা সাজেশন দিয়েছিল যে আপনাদের কলেজে এরকম একটা কোর্স করুন। তার আগে আমি এরকম একটা বিষয় নিয়ে ডক্টরেট করেছিলাম, সেই থিসিসটা দেখার পরেও তারা খানিকটা আগ্রহী হয়েছিল হয়তো যে আমি হয়তো পারবো ইত্যাদি। তারপরে 2010 সালে যখন ন্যাক পিআরটি ভিজিট হয় তখন তারা আমাদের কলেজকে বলে যে আপনারা এরকম একটা কোর্স কেন করেননি। এবং 10 সালের পর থেকে 16 সাল পর্যন্ত কলেজ অনেক রকম চিন্তা ভাবনা করে এরকম একটা কোর্স করলে গদ্দল কলেজ খুব অভাব, এইরকম অনেক রকম চিন্তা ভাবনা করে 16 সালে আমাকে একটা চিঠি দেয় কলেজের প্রিন্সিপাল, এদের প্রিন্সিপাল, যে প্রভাব তুমি এটা ভায়াবিলিটি করছো যে এরকম একটা কোর্স খুললে ছেলে মেয়েদের আদৌ উপকার হবে কিনা। এবং আমি 1 বছর কয়েক মাস কাটাকাটি করে একটু দেখে ছেলে মেয়েদের ইন্টারভিউ করে একটা রিপোর্ট প্রিন্সিপালকে দিই এবং তার ভিত্তিতে 2017 সালে 15 সেপ্টেম্বর এইখানে এই হলে দিকপাল সমস্ত লোকদের এনে এই কোর্সটা উদ্বোধন হয়। সবচেয়ে আনন্দের কথা এইরকম একটি কোর্স ব্রিটিশ কমনওয়েলথ চালায় এবং তারা আমাদের আশীর্বাদী হিসাবে তাদের বেশ কিছু ম্যানুয়ালস আমাদের পাঠিয়ে দেয় যাতে আমরা এই কোর্সগুলোকে কন্ডাক্ট করতে, ইভ্যালুয়েশন করতে সুবিধা। যাই হোক, আমি নিজে যেহেতু কোর্সটা চালাই আমি হয়তো একটু বেশি সময় নিয়ে ফেলছি, নেওয়া উচিত না, আমি জাস্ট বলে দিচ্ছি যে এই টিউআইডি কোর্সে অল্প কয়েকটা সিট খালি আছে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও
আমার সাথে যোগাযোগ করতে পারো, বা এই ক্লাসটা ইমিডিয়েট পরে আমাদের ওখানে কম্পিউটার ল্যাবরেটরিতে আমাদের ক্লাস আছে, সেখানে তোমরা সরাসরি গিয়ে আগে সরেজমিনে হাতে কলমে দেখে নিতে পারো কি হয় না হয়। স্যার এসে গেছেন, আমি এবার মূল থ্যাঙ্কসগিভিং পর্বে যাচ্ছি। আমাদের ধন্যবাদ জানালে কম কথা বলা হবে, যে স্যারকে আমরা আগেও এখানে অনেকবার পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো আশা করি। অনারেবল জাজ নারায়ণ চন্দ্র চক্রবর্তী, তিনি তার মূল্যবান বক্তব্য শুধু নয়, ছাত্রছাত্রীদের বহু প্রশ্নে উত্তর দিয়ে তাদের যে সমস্ত বিষয়ে সংশয় ছিল সেই সমস্ত সংশয়গুলোকে নিরসন করেছে। আমাদের আজকে যারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তারা সকলেই আমাদের ছাত্র বা ছাত্রী, সুতরাং তারা ধন্যবাদের চাইতে বড় করে বলি তাদের জন্য আমার ভবিষ্যতের শুভকামনা রইল। আমরা ধন্যবাদ জানাবো কলেজ কর্তৃপক্ষকে, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ভার্সার এবং সেক্রেটারি, এর মধ্যে ভাইস প্রিন্সিপাল এবং সেক্রেটারি এখানে উপস্থিত ছিলেন। আর সব শেষে আজকের এই অনুষ্ঠানটাকে যারা মাইক দিয়ে, বিভিন্ন সামগ্রী দিয়ে এবং নানা রকম জিনিস সরবরাহ করে আজকের অনুষ্ঠানটাকে সফল এবং সর্বাঙ্গ সুন্দর করেছে, তাদের ধন্যবাদ জানাই। আর যাদের ধন্যবাদ না জানালে, অনুষ্ঠান অনেকদিন বাদে কলেজে একটা প্রোগ্রাম হচ্ছে, মাঝে 20 মাসের বেশি সময় আমরা কোনো মুখোমুখি অনুষ্ঠান করতে পারিনি। এতদিন বাদে একটা সফল অনুষ্ঠান, সকলে সই নিয়েছো অ্যাটেন্ডেন্সের, এবং এটা খুব সফল অনুষ্ঠান। এতদিন পরে যাদের জন্য করা গেছে সেই সব স্বেচ্ছাসেবীদের আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আশা করব তারা ভবিষ্যতেও নব উদ্যমে আমাদের কলেজে সমস্ত রকমের অনুষ্ঠানগুলোকে সফল করার চেষ্টা করবে। ধন্যবাদ। বিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল চলতি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয়